আজ ৭টি বছর পরিবার থেকে দূরে আছি। একটি মিথ্যা অভিযোগের শিকার হয়ে ৭টি বছর আগে আমাকে বাড়ি ছাড়া করেছিল আমার বাবা। কিন্তু আমি সেদিন দোষী ছিলাম না। তবুও অপবাদের শিকারটি হয়েছিলাম আমি। কী দোষ করেছিলাম জানতে চান? তাহলে শুনুন। ফ্ল্যাশব্যাক। আব্বুর বন্ধুর মেয়ে তিথি আমাকে ভালোবাসে, তবে আমি তাকে ছোট বোনের মতোই দেখি। কিন্তু তবুও সে আমাদের বাড়ি যতবার আসবে আমার পেছনেই লেগে থাকবে। আজও ঠিক একই রকম রুমে এসে আমি শুয়ে আছি। হঠাৎ তিথি আমার রুমে এসে বলল, তুই আমাকে ভালোবাসবি না? বল, কি হলো, বলবি না? হ্যাঁ বলবো। আমার জীবন যেতে পারে, তবু আমি তোকে ভালোবাসবো না। কারণ তোকে আমি সবসময় আমার ছোট বোনের মতোই দেখি। আমাকে ভালোবাসবি না, তাই না? না, কখনোই না। ঠিক আছে, তাহলে এখন নিজেকে অপবাদের হাত থেকে বাঁচিয়ে দেখা। এই এই, তুই কি করতে যাচ্ছিস? দেখ, খারাপ কিছু করবি না, বলে দিলাম। কিছুই না, তুই শুধু দেখতে থাক। প্লিজ দিথি, আমার কথাটা শোন। কিন্তু ও আমাকে আর কোনো কিছুই বলতে না দিয়ে বলল, বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আজও আমার সতীত্ব নষ্ট করে দিল। এই বলে তিথি নেকা কান্না করতে করতে চিৎকার করছে আর চুড়িদারের হাতাগুলো ছিঁড়ে ফেলছে এবং মুখে সেই শয়তানি হাসি লেগে আছে। তারপর হঠাৎ বাইরে থেকে তিথির আব্বু আম্মু ভাই, আমার আব্বু আম্মু আর বড় আপু সবাই চিৎকার করে ডাকছে আর দরজা ধাক্কাচ্ছে। তারপর হঠাৎ তিথির ভাইয়া দরজা খুলে ফেলল। আসলে দরজাটা তিথিই খুলে দিয়েছিল, কিন্তু সে আবার দৌড়ে এসে আমার ওপর পড়ে যায়। সকলেই সন্দেহ করে যে আমি তাকে জোরজবস্তি করছি। তারপর সকলেই রুমের ভিতরে ঢুকে দেখল তিথি আমার নিচে এবং আপত্তিকর অবস্থায় পড়ে আছে। ওর জামাকাপড়ের অবস্থা একদমই খারাপ। তারপর ব্যাস, যা হওয়ার তাই হলো। সেই সময় সকলেই আমার দিকে আঙুল তুলল এবং আমার আম্মু তো রেগে গিয়ে আমার কাছে এসে আমাকে দু গালে দুটো করে 4টি চড়ও মেরে দিয়ে বলল, তুই আমার ছেলে হয়ে যে এমন হবি তা আগে জানতে পারলে তো আমি তোকে জন্মের সময় গলা টিপে মেরে ফেলতাম। আম্মু বিশ্বাস করো, আমি কিছুই করিনি। সব ওই করেছে আমাকে ফাঁসানোর জন্য। তোকে জন্ম দিয়েছি এইসব করার জন্য? তোর ওই নোংরা মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবি না। তোকে আমি ঘৃণা করি। আমার ছেলে আজ থেকে আমার কাছে মৃত। আপু তুই বিশ্বাস কর প্লিজ, আমি কিছুই করিনি। তিথির সব সাজানো নাটক, ও আমাকে ফাঁসানোর জন্যই এসব প্ল্যান করেছে। তুই কোন মুখে আমাকে আপু রাখলি? আমার যে ভাই ছিল সে আমার কাছে মৃত। আব্বু, তুমি এক্ষুনি এই পাপিটাকে বাড়ি থেকে বের করে দাও। তারপর আপু এই কথা বলতেই আব্বু আমার সামনে এসে দুটো থাপ্পড় দিয়ে বলল, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এমন ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। না হলে কখন যে ঘরের মেয়ের সাথে কি না কি করবে তার কোনো গ্যারান্টি নেই। তাছাড়া আজ থেকে আমার যে ছেলে ছিল সে আজ, এখন আর এই মুহূর্তে আমার কাছে মৃত। তাই তুই আজই এই বাড়ি ছেড়ে চলে যাবি। আন্টি আঙ্কেল, আপনারা অন্তত আমাকে এইটুকু বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। কি বিশ্বাস করব? একজন মানুষরূপী শয়তানকে বিশ্বাস করব, যে আমার মেয়ের সতীত্ব হরণ করার চেষ্টা করেছে তাকে? কখনোই না। তুই একজন এই পৃথিবীর জঘন্য অপরাধী। তোকে তো আমি পুলিশে দিবই। হ্যাঁ, ওকে পুলিশে দাও, তাহলে ওর উচিত শিক্ষা হবে। ভাই সাহেব, দয়া করে এই কাজটা করবেন না। না হলে আমার মান সম্মান কিছুই থাকবে না। ও আজই এই বাড়ি ছেড়ে চলে যাবে, না হলে আমার মরা মুখ দেখবে। হ্যাঁ ভাই সাহেব, তাহলে তাই করুন, না হলে তিথির আব্বু এই শয়তানকে পুলিশে দেবে। বাহ, খুব সুন্দর। শুধুমাত্র তোর একটি মিথ্যা নাটকের জন্যই আমি আজ ঘর ছাড়া হচ্ছে। কিন্তু চিন্তা করিস না, এর ফল তুই আর তোর পরিবার একদিন ঠিকই পাবে। তার আপু, ও সরি, আজ আপনারা আমাকে অবিশ্বাস করলেন, সমস্যা নেই। তবে সত্যিটা জানার পর আপনারা আমাকে আর কখনো খোঁজেও পাবেন না। সকলে ভালো থাকবেন আর তুইও ভালো থাকিস। কখনোই ফিরবো না এই শহরে। কথাগুলো বলে কান্না করতে করতে বের হয়ে যাই আমি। তারপর সেদিন বাড়ি থেকে বের হওয়ার আগে আমার ল্যাপটপ সাথে আমার কেনা কিছু জিনিসপত্র নিয়ে চলে আসলাম স্কুলের গেটে এবং সেখান থেকে চলে গেলাম সোজা প্রিন্সিপাল স্যারের রুমে। গিয়ে নক করলাম, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। তারপর আমি প্রিন্সিপাল স্যারের রুমের ভিতরে যেতেই স্যার আমাকে দেখে অবাক হয়ে বলল, আরে শুভ্র যে, আজ কি মনে করে আমার কেবিনে? কোনো সমস্যা হয়নি তো? না স্যার, সমস্যা আর আমি। এই বলে আমি একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম এবং তারপর স্যারকে আবার বললাম, স্যার আমার টিসি লাগবে। মানে
এইসব কি বলছিস তুই? তোর টিসি লাগবে কেন? সে অনেক লম্বা কাহিনী স্যার, অন্য কোনো দিন শোনাবো। প্লিজ স্যার, আমার আজ দেরি হয়ে যাচ্ছে। শুভ্র, কি হয়েছে সব আমাকে খুলে বল। স্যার এখানে না, অন্য কোথাও চলুন স্যার। আচ্ছা ঠিক আছে, চল আমার বাসায়। চল, সেখানে গিয়ে না হয় কথা বলবি। না স্যার, অন্য কোথাও প্লিজ। আমার বাসায় মানে আমার বাসায়, অ্যান্ড দ্যাটস ফাইনাল। চল। আচ্ছা চলুন, কিন্তু তার আগে একটা কথা দিন যে আমার বাবা মা আমার ব্যাপারে কিছুই জানবে না। আচ্ছা ঠিক আছে, চল। তারপর স্যার ভাইস প্রিন্সিপালকে দায়িত্ব দিয়ে আমাকে নিয়ে সোজা ওনার বাসার উদ্দেশ্যে রওনা হলেন। তাহলে এর আগে চলুন এর মধ্যে আমার পরিচয়টা দিয়ে দেই, কেমন? আমি হলাম বরাবর মতনই আপনাদের শুভ্র, মানে আবরার আহমেদ শুভ্র। বাবা মায়ের আদরের সন্তান ছিলাম, কিন্তু এখন নেই। আর সেটা কেন তা হয়তো আপনারা এতক্ষণে বুঝেই ফেলেছেন। আর আমার একটা বড় বোনও ছিল, কিন্তু এখন নেই। আমাকে সকলে পর করে দিয়েছে একটা মিথ্যা অপবাদের কারণে। যাক গে সেসব কথা। আমার বাবা ছিলেন চট্টগ্রাম শহরের একজন নামকরা ব্যবসায়ী, আর প্রিন্সিপাল স্যার হলেন আমার আব্বুর ছোটবেলার বন্ধু। তাই স্যার আমাকে তার আপন ছেলের মতোই ভালোবাসেন। তাছাড়া ওনারও একটি ছেলে আছে, নাম হচ্ছে আদনান। বয়সে আমার বড়, আর তিনি পড়ালেখার জন্য দেশের বাইরে থাকেন। আর এই হলো আমার পরিচয়, এবং বাকিটা না হয় গল্পেই জেনে যাবেন। তো আপনাদের পরিচয় দিতে দিতেই স্যারের বাড়ির কাছাকাছি চলে এসেছি। অল্প কিছুক্ষণের মাঝেই পৌঁছে গেলাম আমরা। তাই গাড়ি থেকে নেমে সোজা ওনার বাসার ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি আন্টি সোফায় বসে টিভি দেখছেন, আর উনি আমাকে এই সময় ওনাদের বাড়িতে দেখে অবাক হয়ে বললেন, কি ব্যাপার? আর সূর্য কি তার দিক হারিয়ে ফেলেছে নাকি? কেন আন্টি? আর আমাকে দেখে এত অবাক হচ্ছেন কেন? না মানে, তুই তো কোনোদিনও নিজে থেকে এই বাড়িতে আসিস না, আর আমরা তোদের বাসায় গেলে সাথে করে আনতে হয়, তাই আজ অনেকটাই অবাক হলাম। আচ্ছা, অবাক হওয়ার কিছু নেই, আগে ওকে ভিতরে নিয়ে যাও, ওর সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা আচ্ছা, ভিতরে আয়। হ্যাঁ চলো। যা শুভ্র, তোর ভাইয়ার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য কফি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে আন্টি। তারপর আমি ফ্রেশ হয়ে এসে আদনান ভাইয়ের রুমে এসে সোফায় বসলাম। আর এর মধ্যেই আন্টি কফি নিয়ে এসে হাজির হলো, এবং সে রুমে এসেই বলল, তা জনাব, আজ হঠাৎ এই আন্টির বাসায় কি মনে করে? বলবো আন্টি, সব কিছুই বলবো। একটু পরে যা বলবো তুমিও হয়তো শুনে তোমাদের বাসায় আমাকে থাকতে দিবে কিনা সন্দেহ আছে। কি এমন কথা যার জন্য আমি তোকে, মানে আমার ছেলেকে আমার বাসাতে থাকতে দিব না? আগে স্যার আসুক, তারপর তো সবই শুনতে পারবে। আচ্ছা ঠিক আছে, বলিস, এখন নে কফি। তারপর আমি আন্টির হাত থেকে কফির মগটা নিতেই স্যার দরজায় দাঁড়িয়ে বলল, শুভ্র, তোকে কতবার বলবো যে স্কুলের বাইরে আমাকে স্যার ডাকবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আবার? এই সরি, ঠিক আছে আঙ্কেল। ওকে ঠিক আছে, আর এখন বল তোর ঘটনাটা কি? তারপর আজ সকালে আমার সাথে যা ঘটে গিয়েছিল সব ঘটনা আঙ্কেল আর আন্টিকে খুলে বললাম। আর আমার সব ঘটনা খুলে বলার শেষে দেখলাম আন্টি আঙ্কেল দুজনের চোখেই পানি। তবুও তারা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, তোর সাথে এত কিছু হয়ে গেল আর আমরা কিছু জানি না? আনিস ভাইয়া আর ওনার ওয়াইফ কত ভালো মানুষ, কিন্তু মেয়েটি কেন এমন? মেয়েটাকে তো আমার একদমই ভালো লাগে না। কেমন মেয়ে, ভালোবাসেনি বলে নিজে সতীত্ব নিয়ে কথা তুলে ফেলে। মেয়েটা খারাপ জানতাম, তবে মেয়েটার চরিত্র যে এতটা খারাপ তা আমি জানতাম না। আর তাছাড়া এখন তুই ওই ভিডিওর ফুটেজটা তোর আপুর মোবাইলে সেভ করে দে, তারপরেই তারা বুঝবে কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে আগে ভেবে চিন্তে নেওয়া ভালো। আর তুই চিন্তা করিস না, আজ থেকে তুই আমার কাছেই থাকবি। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি যে আমার রুমে একটি মিনি সিসি ক্যামেরা লাগানো আছে, যেটা সার্বক্ষণিক অন থাকে, যা আমি ছাড়া কেউই জানে না, এবং সেখানে ভিডিওর সাথে সাথেই অডিও চলাকালীন সমস্ত কথাবার্তা রেকর্ড হয় আর আমার ল্যাপটপে। তাই আজকের ঘটনাগুলো সকল কিছুই সেখানে রেকর্ড ছিল। তাই আমি বললাম, আন্টি সেটা তো আমি আপুকে অবশ্যই পাঠাবো, কিন্তু তার আগে আমি এই শহর ছেড়ে চলে যাব। কেন বাবা, আমরা কি তোর কেউ না? না আন্টি, সেটা না। আমি আমার বাবা মাকে কথা দিয়েছি যে কখনো তাদের সামনে যাব না। আর আমি যদি এই শহরে থাকি তবে একদিন না একদিন তাদের সাথে আমার দেখা হবেই। সেজন্য আমি থাকতে চাই না। তাই প্লিজ আন্টি, তোমরা আমায় ভুল বোঝো না। আর এদিকে আঙ্কেল এতক্ষণ আমার সব কথা শুনে চুপ করেছিলেন, কিন্তু তিনি এখন বলে উঠলেন, রেহানা,
তুমি সোহানার কাছে শুভ্রকে পাঠানোর ব্যবস্থা করো। ওর কাছে শুভ্র একদম নিরাপদ থাকবে, আর ওকে এই দেশেতেও থাকতে হবে না। হুম, তুমি একদম ঠিক বলেছ। আচ্ছা, আমি তাহলে ওকে বলে দেখি ও কি বলে। আন্টি, 1 মিনিট দাঁড়াও। ওনার কি আমার বয়সী বা আমার থেকে বড় কোনো মেয়ে আছে? না, ওর তো তোর মতোই একটা ছেলে আছে, কিন্তু কেন? আন্টি, তাহলে ঠিক আছে, কারণ যেখানে আমার বয়সী বা আমার থেকে ছোট কোনো মেয়ে আছে সেখানে আমি নেই। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি ওকে বলছি। আন্টি, ওনাকে বলো আমি যেন কাল পরশুর মধ্যেই সেখানে যেতে পারি। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওদের নিজেদের জেট আছে। এখন বললে এখনই চলে আসবে। আন্টি, তাহলে আমি সিরিয়াসলি বলছি, আমার কালকের মাঝেই যাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আমি বলছি। তারপর আন্টি তার বোন মানে সোহানা আন্টির কাছে কল করলো এবং অনেকক্ষণ কথা বলার পর আন্টি আমাদের কাছে এলো আর বলল, শুভ্র, তোর ফ্লাইট কাল সন্ধ্যায়, রেডি থাকতে বলেছে। আন্টি, আমি তো সবসময় রেডিই আছি। ও আচ্ছা। কিন্তু আন্টি, একটা কথা তো জানা হলো না। কি কথা? বলছি তোমার বোন কোন দেশে থাকে, মানে আমি যাব কোন দেশে? আমেরিকার শিকাগোতে। আর মনে রাখিস, কাল সন্ধ্যা 6টায় তোর ফ্লাইট কিন্তু। তারপর আন্টি আমাকে এই বলে রুম থেকে চলে গেল আর আমি তাই গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম এবং শরীর বেশ ক্লান্ত থাকার কারণে ঘুমোতে আমার বেশিক্ষণ সময় লাগলো না। তাই আমি হারিয়ে গেলাম ঘুমের জগতে। তাছাড়া দুপুরে আন্টি আমাকে আর ডাকেনি, কারণ আঙ্কেল তাকে মানা করেছে। কিন্তু বিকেলে তবুও আন্টি এসে আমাকে একবার ডাকতে আসছিল, তাই আঙ্কেল তাকে বলল, রেহানা, কই যাও? ওকে এখন ডাকিও না, ঘুমিয়েছে 1 ঘন্টার বেশি হয়নি। ডাকলে আবার খারাপ লাগতে পারে। সারাটা দিন যে দখলটায় গেছে না ছেলেটার ওপর, তাই কিছুক্ষণ পরে ও নিজেই উঠে আসবে। তুমি তাও ঠিক বলেছো। আচ্ছা, আমি ওর পছন্দের নাস্তা বানিয়ে নিই। ছেলেটি কাল চলে যাবে, আবার কবে দেশে আসবে জানি না। এসব বাদ দাও, মন খারাপ করে লাভ নেই। আমি ছাদে গেলাম। আমিও রান্নাঘরে যাচ্ছি। তারপর সন্ধ্যাবেলায় আমার ঘুম ভাঙল। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিচে গেলাম আর গিয়ে দেখি আঙ্কেল বসে বসে খবরের কাগজ পড়ছে এবং আন্টি রান্নাঘরে বসে রান্না করছে। তাই আমি গিয়ে আঙ্কেলের পাশেই বসে পড়লাম। তারপর আঙ্কেল আমাকে দেখেই বলল, ঘুম কেমন হলো? হ্যাঁ, ভালোই। কি করেন আঙ্কেল? এই তো পত্রিকা পড়ছি। কিন্তু তুই দুপুরবেলা থেকে তো কিছু খাসনি, তাই এখনই যা, ফ্রেশ হয়ে আয়, খাবি। আঙ্কেল, আমি ফ্রেশ হয়েই আসলাম। ও, তাহলে কিছুক্ষণ অপেক্ষা কর, তোর আন্টি তোর পছন্দের খাবার রান্না করছে। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। তারপরে আন্টি নাস্তা নিয়ে এলো। আমরা সবাই বসে নাস্তা করে নিলাম। অসাধারণ টেস্ট হয়েছে, যা বলাই বাহুল্য। তাছাড়া আন্টির এই অসাধারণ রান্না যে একবার আহার করবে তার বারবার আহার করতে মন চাইবে। তারপর নাস্তা শেষে আমার জিনিসপত্র যা কাল নিব সেগুলো গুছিয়ে প্যাকিং করে নিলাম আর রাতে খাবার খেয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। আসলে একজন বায়ার কাজ দিয়েছে 1,500 SS, এর 1 সপ্তাহের মাঝে করে দিতে হবে। অবশ্য কাজটা আজ থেকে 2 দিন আগে পেয়েছিলাম, তাই সেদিন কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম আর আজ সেটা সম্পূর্ণ করে জমা দিয়ে দিলাম। তারপর দেখতে দেখতে রাত 12:45 হয়ে গেল। তাই আমি ল্যাপটপটা অফ করে তাহাজ্জুদের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লাম। আর সকালে 4:15 মানে আজানের মিষ্টি সুরে ঘুম ভেঙে গেল আমার। অতঃপর আর ঘুমিয়ে না থেকে উঠে পড়লাম। উঠে ফজর নামাজ আদায় করে কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে রুমে চলে আসলাম এবং এসে দেখলাম আন্টি আমার জন্য চা নিয়ে এসেছে এবং রুমটা গুছিয়ে রাখছে। তাই সে আমাকে দেখে বলল, কই গিয়েছিলি? এই তো আন্টি, একটু ছাদে সকালের পরিবেশটা উপভোগ করতে গিয়েছিলাম। আর কখনো যদি উপভোগ করতে না পারি, তাই আজ একটু মন ভরে উপভোগ করলাম। কিন্তু আমার এমন কথা শুনে আন্টি কাজ ফেলে দিয়ে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মানে আর কখনো উপভোগ করতে পারবি না মানে? তুই কি সারা জীবনের জন্য নিজের মাতৃভূমি ছাড়া চিন্তা করেছিস মনে হয়? না না আন্টি, তা কেন হবে? আমি তো এমনিতেই বলছিলাম। ও তাই বল, আমি আবার কি না কি ভাবলাম। আচ্ছা যাই হোক, চাটা খেয়ে নিচে আয়, ব্রেকফাস্ট করে নিবি। আর তোর আঙ্কেল বসে আছে তোর জন্য। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। তারপর আমি চা শেষ করে নিচে গিয়ে আঙ্কেল আর আন্টির সাথে ব্রেকফাস্ট সেরে আবার আঙ্কেলের রুমে গেলাম আর গিয়ে নক করলাম। ভিতরে আসতে পারি আঙ্কেল? আয়। তোর আবার এই রুমে আসার পারমিশন নিতে হচ্ছে কেন? নেক্সট টাইম এটাকে তোর নিজের বাড়ি মনে করবি, বুঝলি?
হ্যাঁ, বুঝলাম। কিন্তু আঙ্কেল, যে কথাটা বলতে আসছিলাম। আমি জানি তোর সার্টিফিকেট আর টিসির কথা বলতে এসেছিস, তাই না? হ্যাঁ আঙ্কেল, কিন্তু আপনি বুঝলেন কি করে? আমি অবাক হয়ে গেলাম। আঙ্কেল আমার মনের কথা বুঝলো কেমন করে? আরে অবাক হতে হবে না। ছেলের বাবাকে এমনি এমনি হয়েছে নাকি? হাজার হলে তুই আমার ছেলের মতোই। তাই তোর কথা আমি বুঝবো না তা কি করে হয় বল? তাছাড়া আমি সব কিছুই কাল রাতেই রেডি করে রেখেছি। এই নে ধর। হ্যাঁ। ভালো করে দেখ তো সব ঠিক আছে কিনা। তারপর আমি ফাইলের সকল কাগজপত্র চোখ বুলিয়ে নিয়ে বললাম, হ্যাঁ সব ঠিক আছে, তবে আমার ট্রান্সফার সার্টিফিকেটটা তো দেননি। ওইটা কিছুক্ষণ পর পিয়ন এসে দিয়ে যাবে। আর বাকি সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, শুধু ট্রান্সফার সার্টিফিকেটটা ছাড়া। ওকে, ওটাও কিছুক্ষণ পরেই পেয়ে যাবি। ওকে, তাহলে আমি এখন যাই আঙ্কেল। যা। আমি স্কুলে গিয়ে পিয়নের মাধ্যমে সেটা পাঠিয়ে দেবো। ওকে আঙ্কেল বলে রুমে চলে আসলাম। তারপর আঙ্কেল কিছুক্ষণ পর, মানে ঘন্টা দেড়েক পর, পিও চাচা ট্রান্সফার সার্টিফিকেটটা নিয়ে আসলেন। তারপর আমি সব কিছু, মানে ফাইলটা আর আমার ল্যাপটপ এবং সব কিছুই কাপড় চোপড় সুইটকেসে নিয়ে নিলাম। তারপর গোসল সেরে দরজাটা হালকা লাগিয়ে দিয়ে ঝরে নামাজটা আদায় করে নিলাম। আর নামাজ শেষে রুমে এসে কিছুক্ষণ শুয়ে থাকলাম। আজ আব্বুর কথা খুবই মনে পড়ছে। আবুটার কথাও খুব মনে পড়ছে। আজ মনে পড়ছে তাদের সাথে কাটানো দিনগুলো, কতই না সুন্দর ছিল সেগুলো। কিন্তু হঠাৎ একটি বড় ঝড়, একটি মিথ্যা অবাধ আজ আমাকে বাড়ি ছাড়া করেছে। আমার পরিবার আমাকে ত্যাগ করলো একমাত্র ওই মেয়ের জন্য। তাই ওই মেয়েটিকে আমি কখনোই ছাড়বো না, এর প্রতিশোধ আমি নেবই। তারপর কথাগুলো ভাবতে ভাবতে চোখের জলে বালিশের প্রায় অংশ ভেজে গেল। ইস, যদি যাওয়ার আগে শেষবারের মতো তাদের সাথে একবার দেখা করতে পারতাম। আজ আমার আব্বুকে ভীষণ মিস করছি, সাথে আপুর খুনসুটি আর আব্বুর রাগিয়ে বলা কথাগুলো। কিন্তু এখানে আমার কিছুই করার নেই। তাই একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে পড়লাম, কারণ বন্ধ দরজার ওপাশ থেকে আন্টি দুপুরের খাবার জন্য ডাকছে। আর তাই দরজা খুলতেই আন্টি বলল, কি রে, দরজা বন্ধ করে কি করছিস? আর তোর চোখগুলো এভাবে ফুলে গেছে কেন? আন্টি ঘুমাচ্ছিলাম তাই হয়তো। একদম মিথ্যে বলবি না, আমি নিশ্চিত তোর এখন পরিবারের কথা মনে পড়ছে, তাই কান্না করছিস, তাই না? হ্যাঁ আন্টি। আর এমন কান্না করতে হবে না এবং মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। তুই কিছুদিন বাইরে থেকে ঘুরে আয়, দেখবি সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখ। আর নিচে আয়, খাবার খাবি? না আন্টি, এখন আমার খেতে ইচ্ছে করছে না, আমি কিছুক্ষণ ঘুমাবো। তা না হয় ঘুমাবি, কিন্তু খাবারটা তো খেতেই হবে। চল তো দেখি আমার সাথে। আন্টি কথাটি বলেই আমাকে টেনে নিয়ে গেলেন নিচে। তারপর আমি খাবার খেয়ে এসে কিছুক্ষণ ঘুমালাম। আর বিকেল 4:30টার দিকে ঘুম থেকে উঠে আসরের নামাজ আদায় করে ছাদে গেলাম এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আবার নিচে এসে সব কিছু আবার চেক করে নিলাম যে ঠিক আছে কিনা। তারপর হঠাৎ রুমে আন্টি এসে বলল, কি রে, কি করছিস? আর ঘুম থেকে কখন উঠলি? এই তো আন্টি, কিছুক্ষণ আগে উঠে ছাদে গিয়েছিলাম, আর এইমাত্রই এসে সব কিছু গোছগাছ করে বসলাম, তারপরেই তুমি আসলে। ও আচ্ছা, তা সব কিছু ঠিক মতো নিয়েছিস তো? হ্যাঁ, সব ঠিক মতোই নিয়েছি। কিন্তু এখন কয়টা বাজে আন্টি? এই তো 6:15। কেন? না এমনি। আর আমার ফ্লাইট কয়টায়? তাছাড়া বের হতে হবে তাই না? তোর ফ্লাইট 7:15 আর আমাদের এখান থেকে এয়ারপোর্ট মাত্র 25 মিনিটের পথ। সমস্যা নাই, তাই এখন চল, তোর আঙ্কেল তোকে নিচে ডাকছে। হ্যাঁ চলো। তারপর আমি নিচে গিয়ে আঙ্কেলের সাথে কথা বলতে বলতে নাস্তাটা সেরে ফেললাম এবং তারপর ব্যাগটা নিয়ে বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সাথে আঙ্কেল আন্টি দুজনেই আসছেন আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত। তারপর 7টায় এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্টের সকল আনুষ্ঠানিকতা শেষ করে আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে সোহানা আন্টির প্রাইভেট জেট করে রওনা দিলাম, যেখানে সে থাকেন সেইখানে, মানে আমেরিকার উদ্দেশ্যে রওনা হলাম। আর তাছাড়া যাওয়ার সময় পরিবারের কথা খুবই মনে পড়ছে। কিন্তু কি হবে আর, যারা আমাকে ছাড়া ভালো আছে, আমি কেন তাদের ছাড়া থাকতে পারবো না? না, আমাকেও বড় হতে হবে। তাই আমি নিজের পরিবারকেও দেখিয়ে দেব যে আমিও হতে পারি। তাই আমাকে অনেক অনেক বড় কিছু হতে হবে। তারপর আমি এসব চিন্তা করছি আর কিছুক্ষণ পর মনে হলো আমি দুলছি। তাই আমি নিচে তাকিয়ে দেখলাম কিছুই দেখা যাচ্ছে না, মানে আমরা এখন ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে রয়েছে। মানব নিচে পড়লেই আর জান নিয়ে ফিরতে পারবে না, কিন্তু আমাকে যে বাঁচতেই হবে, প্রতিশোধের জন্য হলেও। অতঃপর আমি এসব ভাবছি আর কান্না করছি।
তার কিছুক্ষণ পরেই প্রাইভেট জেটটা ক্রাশড হলো, মানে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর আর কিছুই মনে নেই। তারপর হঠাৎ আমার জ্ঞান ফিরল। দেখতে পেলাম একটি মধ্যবয়সী লোক আমার পাশে বসে আছে। হয়তো তিনি আমার জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলেন। আর তাছাড়া আমার জ্ঞান ফেরার পরেই মনে হলো আমার বিমান তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে আমি এখানে কেন? তাহলে কি আমি বেঁচে আছি? তাই সেই জন্য মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আর এদিকে আমার হাতের আঙুল নড়াচড়া দেখে উনি ডক্টরকে ডাকতে শুরু করলেন। আর ডক্টর এসেই বললেন, কি হয়েছে নার্স? আপনি এভাবে ডাকছেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি রুগীর? ডক্টর তার চিৎকার শুনে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে কথাটি বললেন। এবং ডক্টরের সাথে আরও একজন হালকা বৃদ্ধ, তবে তার বয়সও 60+ হবে, এমন একজন লোক ফর্মাল ড্রেস পরে প্রবেশ করলো। আর তারপর ডক্টর এবং সেই লোকটি আমার কাছে এসে বলল, কি হয়েছে নাজ? আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন? আমার নাতে ঠিক আছে তো? না স্যার, আপনারা ব্যস্ত হবেন না। আমি এই জন্য ডেকেছি যে ওনার জ্ঞান ফিরেছে আর উনি চোখ মেলে তাকিয়েছেন। আর এদিকে আমি এতক্ষণ হাবলার মতো ওদের দিকে তাকিয়ে আছি। ওরা ঠিক কী নিয়ে কথা বলছে সেটাই বোঝার চেষ্টা করছি। তবে এখানে যে আমাকে নিয়ে কথা হচ্ছে সেটা আমি ভালোই বুঝতে পারলাম। কিন্তু তারপর হঠাৎ আমি পানির পিপাসায় চেঁচিয়ে উঠলাম, পানি, আমাকে একটু পানি দিবেন? নার্স, ওনাকে এক গ্লাস পানি দিন। আর তোমার এখন কেমন ফিল হচ্ছে বলুন? আমি এখন মোটামুটি ভালোই আছি, কিন্তু আমি এখানে কেমন করে আসলাম? আর উনি বা কে? উনি তোমার দাদু, উনি তোমাকে এখানে নিয়ে এসেছে। তারপর নার্স আমাকে পানি দিলে সেটা আমি পুরোটাই খেয়ে ফেললাম। আর ওইদিকে ডক্টর আমাকে নাতি বলে ডাকা লোকটাকে, মানে আমার দাদুকে নিয়ে ওনার কেবিনে চলে গেলেন। আর সেখানে গিয়েই ডক্টর বললেন, আমার তো জাস্ট বিলিভই হচ্ছে না যে এমন একজন ক্রিটিক্যাল পেশেন্ট কেমনে এত তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে। জাস্ট আনবিলিভেবল। যা হয়েছে সেটা ভালোই হয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু এখন ওর আগে স্মৃতির ব্যাপারে একটু দেখলে ভালো হয় ডাক্তার সাহেব। সেটা পরে জানা যাবে, তবে তার আগে ওকে একদিন সেফ অবজারভেশনে রাখতে হবে এবং সেটার পরে জানা যাবে ও কতটুকু সুস্থ হয়েছে। আচ্ছা তাহলে তাই হোক। আর ওর খাবারে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, তা না হলে ওর শরীরটা আরও দুর্বল হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, সেটার ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আর ওর শরীরের অবস্থা যা পর্যবেক্ষণ করলাম আপাতত 50% ঠিক আছে। তাই আপনি কি ওকে এখানে রাখতে চান নাকি বাইরে নিয়ে যাবেন? হ্যাঁ, ওকে বাড়িতে নিয়ে যাব, আর দরকার হলে বাকি ট্রিটমেন্ট বাড়িতে করব এবং তার সকল টাকা আমি দেব। আচ্ছা তাই হবে, তবে দেখো আজ অপারেশনের ওর অবস্থা কেমন হয়। দোয়া করুন যাতে ও সুস্থ হয়ে যায়। ইনশাআল্লাহ অবশ্যই সুস্থ হয়ে যাবে। আর কতক্ষণ পর নেবেন ওকে? এই তো 1 ঘন্টা পর। আর আপনি তার ভিতরে বাড়ির সব কিছু রেডি করে আসুন এবং এখন আমি কি একবার দেখে আসি ও কেমন আছে। তারপর বয়স্ক লোকটিও চলে গেলেন তার বাড়িতে। আর গিয়ে সব সার্ভেন্টদেরকে নির্দেশ দিলেন যে আগামীকালের মাঝেই যেন বাড়ির চারদিক আগের মতোই আবার পরিষ্কার করা হয়, কারণ এখন ওনার এই বাড়িতে নাতি আসবে তাই। আর এদিকে সেদিন পুরোটাই আমাকে অবজারভেশনে রাখা হয়েছিল। আর আমার শরীরের অবস্থা ভালো হওয়ার কারণে আমাকে হাসপাতাল থেকে আজ ছাড়িয়ে একটা রাজপ্রাসাদ তুলো বাড়িতে আনা হয়েছে। এবং তাছাড়া বাড়িটা এত সুন্দর আর এত বডিগার্ড দিয়ে আবিষ্ট করেছে যে অল্পবৃদ্ধ লোকটিকে দেখে মনে হচ্ছে উনি অনেক বড় লোক। আর তাই দেখেই আমি তো বাড়িটার দিকে কতক্ষণ হা হয়েছিলাম, তার হুঁশ আমার কিঞ্চি পরিমাণও ছিল না। তবে দাদু পরিচয় দেওয়া লোকটির ডাকে আমার হুঁশ ফিরল। যাই হোক, ভালোই হলো, না হলে এখানে রাত্রি যাপন করতে হতো। আর এদিকে সেই লোকটি আমাকে এমন হাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, এই বাড়িটা তোমারই, এইভাবে দেখা দরকার নেই। আগে সুস্থ হয়ে নাও, তারপর না হয় বলে দেখিও। আর এখন চলো, তোমার রুমে চলো। আর এদিকে আমি ওনার কথার আগা মাথা কিছুই বুঝলাম না। আমার বাড়ি মানে কথাটা বুঝলাম না, তাই আমি ওনাকে জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা বাড়িটা আমার বাড়ি বুঝলাম না, আর আমি এখন আছি কোথায়? এটা তো বাংলাদেশ বলে মনে হচ্ছে না, আবহাওয়াটাও কেমন যেন অন্যরকম লাগছে। কিন্তু উনি আমার এমন কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে আমাকে বিশাল একটা রুমে ঢুকতে বললেন। আর বললেন সব বলবে, কিন্তু তার আগে ফ্রেশ হয়ে আসতে। তাই আমিও ওনার কথা মতো রুমের সাথে তৈরিকৃত অ্যাটাচ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলাম। তবে বিছানাটা আমাদের সব বিছানাগুলো থেকে তুলনামূলক নরম এবং সফট। আর তার কিছুক্ষণ পর দাদু এসে আমার পাশে বসলেন।
এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর বলতে শুরু করলেন। তোমার কি তোমার পরিবার সম্পর্কে সব মনে আছে? আই মিন তোমার বিমান অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সব কিছুই কি মনে আছে? হ্যাঁ, আমার সব মনে আছে, কিন্তু কেন? এই বলে আমিও তাকে পাল্টা প্রশ্ন করলাম। তাহলে তো ভালোই। তুমি জানতে চেয়েছিলে না তুমি এখানে কেমনে? তাহলে শোনো, আজ থেকে 11 মাস আগে তোমাকে আমি থেমস নদীর পাশে পেয়েছিলাম, অর্ধমৃত্যু অবস্থায়। আচ্ছা, তুমি জানো থেমস নদীতে কোন দেশের? না, তবে নাম শুনেছি। আর 11 মাস মানে? তাহলে আমি এতদিন হাসপাতালে ছিলাম? থেমস হলো লন্ডনের পাশ দিয়ে বয়ে যাওয়া সবচাইতে বড় নদী। আর তুমি এই 11টা মাস হাসপাতালে ছিলে, তবে কোমা ছিল। আর কাল তোমার জ্ঞান ফিরেছে। ডাক্তাররা তো আশায় ছেড়ে দিয়েছিল, সকলে আশা ছাড়লেও আমি ছাড়িনি। জানো, আমি তোমার জ্ঞান ফেরার জন্য আল্লাহ তাআলা দরবারে অনেক কেঁদেছি, তবে তিনি শেষ পর্যন্ত আমার দিকে মুখ তুলে তাকালেন। তো এতক্ষণ তুমি নিশ্চয়ই বুঝে গেছো তুমি এখন কোথায়। 11 মাস, এই বলে আমি চমকে উঠলাম। এতদিন ধরে আমি অজ্ঞান ছিলাম। হ্যাঁ, আমি এখন ইংল্যান্ডের রাজধানী লন্ডনে আছি। আর এত বড় বাড়িটা কার? এবং তখনই বা কেন বললে এটা আমার বাড়ি? তোমার কি আত্মীয় স্বজন কেউ নেই এখানে? না, আমার এক সময় সবটাই ছিল, কিন্তু এখন তুমি ছাড়া কেউ নেই। আর পরিবারের লোকজন এক অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই এখন তুমিই আমার একমাত্র আপনজন। তুমি হয়তো নাম শুনেছ, জুমাইরা গ্রুপ অফ কোম্পানি লিমিটেড, যেটি একসময় সারা বিশ্বে 1 নম্বর কোম্পানি ছিল। কিন্তু আমার পরিবারের সকলের মৃত্যুই আমি এমনভাবে ভেঙে পড়েছি যে যার কারণে সেটা আমার একমাত্র বন্ধু, যাকে নিজের চাইতে বেশি বিশ্বাস করতাম, সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার কোম্পানি নিয়ে নিল। আর পরে জানতে পারি আমি ভেঙে পড়ার জন্যই সে আমার পরিবার সকলকে গাড়ির ব্যাকফিল করে মেরেছে। তবে এখন এইসবের প্রমাণ আমার কাছে নেই, কিন্তু সেইগুলো দেখানোর কথা হলেই সে আমাকে হুমকি দেয় যে আমাকে সে প্রাণে মেরে ফেলবে। আর তাছাড়া আমার জন্য অন্য আরেকটি কোম্পানি আছে, যেটা লন্ডনের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি, নাম আরকে গ্রুপ অফ কোম্পানি। সেটা নিয়ে এখন আছি। তাছাড়া এখন আমার বিশ্বাস তুমিই পারবে এর পরিবর্তে হাল ধরতে। তাই আমি চাই তুমি এই পরবর্তী এমডি, ম্যানেজিং ডিরেক্টর। বলো, তুমি পারবে না? দাদু, তুমি একদমই চিন্তা করবে না। একজন অপরিচিত ছেলেকে যখন নিজেরই নাতি বলে পরিচয় দিলে, এর বিশ্বাস আমি অবশ্যই রাখব। আর ওই বিশ্বাসঘাতককে তো আমি হারে হারে টের পাবো। বিশ্বাসের মূল্য চুকাতে হবেই ওকে। তাই তুমি একদম চিন্তা করবে না। বাহ, এই না হলো আমার নাতি। তাহলে আমি এখন তোমাকে তুই করে বলতে পারি। জি দাদু, অবশ্যই। তুমি আমাকে তুই করেই বলবে। আচ্ছা দাদু, যেদিন তুমি আমাকে পেয়েছিলে সেদিন কি আমার সাথে কোনো ব্যাগ পেয়েছিলে? ব্যাগ? হ্যাঁ, পেয়েছিলাম। সেটা তো আমি স্টোররুমে রেখেছি, কালো রঙের একটি ব্যাগ, তাই না? তবে সেখানে যে ল্যাপটপটা ছিল সেটা হালকা ভেঙে গিয়েছে, তাই সেটা আমি ঠিক করে আনিয়েছি। আচ্ছা দাদু, ঠিক আছে, কিন্তু আমাকে তো এখন একটা কলেজে ভর্তি হতে হবে, ইন্টার ফার্স্ট ইয়ারে। তাই আমাকে কি তুমি এখানকার একটা কলেজে ভর্তি করিয়ে দিবে? অবশ্যই, তবে ফার্স্ট ইয়ার নয়, ফাইনাল ইয়ারে ভর্তি করবো। আর যেখানে ভর্তি করাবো সেটা লন্ডনের সেরা কলেজ। যেখানে ভর্তি করাবো সেটার নাম হলো ব্রাম্পটন কলেজ। আমার বেস্ট ফ্রেন্ড কার্লোস এন্টি সেখানে প্রিন্সিপাল। আচ্ছা ঠিক আছে দাদু। তো আর তুমি কিন্তু এখনও যথেষ্ট ইয়াং আছো, তাই এই কয়েকটা বছর তুমিই ব্যবসার কাজ সামলাবে। তবে মাঝে মধ্যে আমি কিছু তোমার থেকে শিখে নেব, বুঝেছ? ওদি দুষ্টু। আচ্ছা ঠিক আছে, তবে তোর নামটা তো এখনো জানা হলো না। আমার নাম আবরার আহমেদ শুভ। দাদু, তোমার নাম কি? আমার নাম আলতাফ শিকদার, আর আমার বয়স 56 বছর। বাংলাদেশে আমার বাড়ি, তবে আজ এখানে আছি 45 বছর ধরে। আমার বাবা আমাকে পড়ালেখা করাতে এখানে পাঠিয়েছিলেন, তারপর থেকে আমি এখানে। তবে চট্টগ্রামে আমাদের আসল বাড়ি। আচ্ছা বাদ দে সেসব কথা, তুই তাহলে আমার সাথে মাঝে মাঝে অফিসে যাবি। আর তোকেও তো সব কিছু শিখতে হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে দাদু, তবে আমারও বাড়ি চট্টগ্রাম। কি, তুই সত্যি বলছিস? হ্যাঁ দাদু, সত্যি। তাহলে তো হয়েই গেল। আচ্ছা, তুই হঠাৎ চট্টগ্রাম ছেড়ে কোথায় যাচ্ছিলি? হ্যাঁ, আমি যাচ্ছিলাম এক জায়গায়। আমি এই কথাটা বলতেই আবার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। আর মনে পড়ার সাথে সাথে আমার মনটা খারাপ করে নিলাম।
তবে সেটা দাদুর চোখ এড়ায়নি, তাই উনি আমাকে বলল। সেদিন কি হয়েছিল বল শুনি। তারপর আমি সেদিন ঘটে যাওয়ার সব কিছুই খুলে বললাম দাদুকে, এবং তার দিকে তাকিয়ে দেখলাম তার চোখে পানি, কিন্তু তবুও সে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ওরা হয়তো ভিডিওটা দেখে ওদের ভুল বুঝতে পেরেছে। আর সব বাবা মায়ে এমনই, কোনো বাবা মায়ে চায় না তাদের ছেলে মেয়ে খারাপ হোক বা খারাপ পথে যাক, তাই তারা কেউ কিচ্ছু বলেনি বা মিথ্যে কথা বললেও সেটা সহজে বিশ্বাস করে তাদের সন্তানকে অনেক কথা বলে ফেলে। আবার অনেক বাবা মা তাদের সন্তানকেও ভুল বুঝে বাড়ি থেকে বের করে দেয়। তাই যাক সেসব কথা, এখন চল খাবি, অনেক কথাই তো হলো, চল তো। আর ওইদিকে সেদিন আপুর মোবাইলে আমাকে দেওয়া মিথ্যা অপবাদের ভিডিওটা পাঠানোর পর আপু সেটা দেখেই সে কান্নায় ভেঙে পড়ে। তার একমাত্র ভাইটাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিল তারা। সে এত করে বলার পরেও তারা তাকে হেস্তা করেছিল, তাকে ধর্ষক বলে অপমান করেছিল। তারপর সে এসব ভেবে কান্না করতে করতেই মাথা ঘুরে পড়ে যায়। আর যখন সে চোখ মেলে তাকালো, তখন দেখতে পেল সে খাটে শুয়ে আছে, আর তার পাশে ওর আব্বু আর আম্মুও বসে আছে। আর ওর জ্ঞান ফিরতেই ওনারা তো ওকে জিজ্ঞেস করে বসলেন কেমন করে এমন হয়েছে, কিন্তু সে কিছু না বলে শুধু কাঁদতেই থাকে। আর তাই আপুর এমন কান্নায় আব্বু বেশ ঘাবড়ে যায়, কিন্তু আব্বু তবুও জিজ্ঞেস করলেন কি হয়েছে। আর তাই আপু ভিডিওটা অন করে মোবাইলটা আব্বুর দিকে এগিয়ে দেয়। তারপর আব্বু মোবাইলটা হাতে নিয়ে যখন ভিডিওটা পুরোপুরি দেখলেন, তখন তার হাত থেকে মোবাইলটা আপনা আপনি নিচে পড়ে গেল, আর ওনারও চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। তারপর এদিকে আব্বু আর আপুকে এমন কান্না করতে দেখে আব্বু জিজ্ঞাসু দৃষ্টিতে ওদের দিকে তাকাতেই আব্বু হো হো করে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি সাবিনা, অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা কি এমন ভুল করেছি আর তুমিও এভাবে কান্না করছো কেন? আমরা শুভ্রের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি সাবিনা। সেদিন একটিবার যদি আমরা ওর কথাটা শুনতাম, তাহলে আজ আমাদের ছেলে আমাদের কাছেই থাকতো সাবিনা, আমাদের কাছেই থাকতো। আচ্ছা, আমরা কি এমন অন্যায় করেছি ওর সাথে? আর যা করেছি ভালোই করেছি। একজন ধর্ষককে এর চেয়ে আরও শাস্তি দেওয়া উচিত ছিল। শুধু তো বাড়ি থেকে। অনেক বলেছে সাবিনা, আমার ছেলের নামে বাজে কথা আর না। ও ধর্ষক নয়, ওকে সেদিন ফাঁসিয়েছে ওই তিথি নামের মেয়েটি। আর তবু যদি বিশ্বাস না হয় তাহলে ধরো এই ভিডিওটা দেখো, কিন্তু তবু হাত জোর করছি, আমার ছেলের নামে বাজে কথা বলা বন্ধ করো। তাছাড়া তুমিও জন্মদাত্রী মা, তাই এই ভিডিওটা তুমিও একবার দেখো। তারপর আব্বু এই বলেই হন হন করে বেরিয়ে গেলেন। আর এখন তার উদ্দেশ্য তিথিদের বাড়ি, তাই সাথে সাথে ভিডিওটা কপি করে নিলেন নিজের মোবাইলে প্রমাণ হিসেবে। আর এদিকে আম্মু তো ভিডিওটা দেখা মাত্রই অজ্ঞান হয়ে গিয়েছে, আর আম্মুর এই অবস্থা দেখে আব্বু তো ঘাবড়িয়ে গিয়েছে। এদিকে আব্বুকে বাড়িতে না দেখে কি করবে সেটাই ভেবে পাচ্ছে না। এদিকে আম্মুর এই অবস্থা, অন্যদিকে আব্বু নাই বাড়িতে, কিন্তু আপু তবুও সাহস নিয়ে আমাদের পারিবারিক ডক্টর হাসান আঙ্কেলকে ফোন করলো এবং বলল আম্মুর এই অবস্থা খুব একটা ভালো না। আপু সেটা বলতেই তিনি দ্রুত চলে আসলেন বাড়িতে এবং এসেই আম্মুর কি হয়েছে সেটা পর্যবেক্ষণ করে আপুকে বললেন, চিন্তার কোনো কারণ নেই, অতিরিক্ত টেনশন আর মানসিক আঘাতের কারণে এমন হয়েছে। ওনার এখন রেস্ট দরকার, আর আমি কিছু ওষুধের নাম লিখে দিচ্ছি, সেগুলো সময় মতো ওনাকে খাওয়াবেন। তারপর ডক্টর আঙ্কেল এই বলেই তিনি চলে গেলেন। আর এদিকে তিথি ছাদে তার ফুল গাছে পাড়ি দিচ্ছিল এবং গুনগুন করে গান গাচ্ছিল, কিন্তু হঠাৎ সে খেয়াল করলো একটি কালো রঙের গাড়ি তাদের বাড়িতে ঢুকেছে। আর গাড়িটা তার খুব চেনা চেনা লাগছিল। তবে গাড়ি থেকে আব্বুকে নামতে দেখে তার বুক ধুক ধুক করে উঠল। আর তাছাড়া ওদের বাড়িতে আব্বুকে এমন রাগীভাবে আসতে দেখে তিথি বেশ ভয় পেয়ে যায়। আর তারপর সে স্বাভাবিকভাবে দ্রুত ছাদ থেকে নিচে নেমে এসে দেখে আমার আব্বু ওদের সোফায় বসে আছে এবং তার পাশে ওর ভাইও বসেছে। তাছাড়া সেদিন ঘটনাস্থলে ওর ভাই একটা শব্দও উচ্চারণ করেনি, কারণ সে নিশ্চিত তার বোনের মুখে দুষ্টু হাসি দেখেছিল। তাই তার পরের দিন থেকে সে তার বোনের সাথে একটু কম মিশে। তারপর আব্বু সোফায় বসে ওর ভাইকে বললেন, ফারহান, তোমার আব্বু আম্মু কোথায়? তাদের একটু ডাকো, তাদের সাথে আমার জরুরি কিছু কথা আছে, সাথে তুমিও থাকবে। আর তিথি কোথায়? তাকেও নিয়ে আসবে। আব্বু আম্মু রুমে আছে আঙ্কেল, আপনি বসুন,
আমি তাদের ডেকে দিচ্ছি। তারপর ফারহান এই বলেই সে রুমে যায় তার আব্বু আম্মুকে ডাকার জন্য। আর এদিকে তিথি ভাবছে কি এমন জরুরি কথা যার জন্য তাদের পরিবারের সবাইকেই ডাকতে হবে। আর তাছাড়া সে বেশ ভয় পেয়ে যায় আব্বুর এমন ভঙ্গি দেখে। তারপর কিছুক্ষণ পর তিথির বাবা মা আসে এবং নিচে এসে দেখলো যে আমার আব্বু বসে আছেন এবং তাকে বসে থাকতে দেখে তিথির আব্বু বলতে লাগলেন, আরে আমজাদ যে, তা হঠাৎ আজ কি মনে করে আমার বাড়িতে? কেন, আমি কি আসতে পারি না নাকি? আরে আমি তা বলিনি, এমনিতেই তো আসিস না, তাই জিজ্ঞেস করলাম। তা হঠাৎ কি এমন জরুরি কথা যে সকলকে ডাকছিস? তোর পরিবারের সকলে এসেছে তো? সবাই আছে, তবে তিথিমামনি ছাড়া। কেন, তিথিকে কি পরিবারের সদস্য মনে করিস না? আরে তা কেন হবে, সে তো আমাদের একমাত্র আদরের মেয়ে, তাকে কেমন পরিবারের সদস্য মনে করব না? সে তো আমাদের সকলের চোখের মনি। ও আই সি, বাই দ্য ওয়ে, তোকে ডাক, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ওয়েট কর, কিন্তু আজ তোকে লাঞ্চ করে যেতে হবে। আর ফারহান, যাও তো বাবা, তিথিকে ডেকে নিয়ে আসো। আচ্ছা, লাঞ্চ কোথায় করবো সেটা তোকে বলতে হবে না, আর যে কাজটা দিতি সেটা আগে কর। কি হলো তোর, হঠাৎ এইভাবে রেগে যাচ্ছিস কেন? ডাকতে তো পাঠিয়েছি, একটু ধৈর্য ধর। এদিকে এতক্ষণ তিথি দরজার আড়ালেই দাঁড়িয়েছিল আর আব্বুর রেগে যাওয়াতে তিথি দরজার আড়াল থেকে বেরিয়ে আসলো। কিন্তু হঠাৎ সেখানে উপস্থিত হলো আমার আম্মু আর আপু। তাই তিথি তাদেরকে দেখে গা কাঁপাকাঁপি অবস্থা শুরু হয়ে গিয়েছে। শুধু এখন চিন্তায় পড়ে গেল আব্বুর রেগে যাওয়া। হঠাৎ করে আম্মু আর আপু তাদের বাড়িতে আগমন তার মনে তো এখন রীতিমতো ভয় করা শুরু করে দিল। তাই মনে মনে বলল, তাহলে কি সবাই সবটা জেনে গেল নাকি? আর ওইদিকে যখন আম্মুর জ্ঞান ফিরল তখন আম্মু শুধু একটি কথাই বলছিল, আমার ছেলে নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে, নিশ্চয়ই আসবে। আর এখন মনে হয় তোর আব্বু আনিসের বাড়িতে গেছে, তাই চল আমিও যাব, আজ কিছু একটা করে আসবো ওই মেয়ের। তারপর আপু শত চেষ্টার পরেও আম্মুকে দমাতে পারেনি। তাই শেষে কিছুই করতে না পেরে আম্মুকে নিয়ে রওনা হলো আনিস আঙ্কেলের বাড়িতে, মানে তিথিদের বাড়িতে। আর এই বাড়িতে আম্মু এবং আপুকে এভাবে আসতে দেখে আনিস আঙ্কেল সহ ওনার স্ত্রী বেশ অবাক হয়ে যান, কারণ আম্মু বাড়ির পোশাক পরেই চলে এসেছেন এবং তার চুলগুলোও বেশ অগোছালো। তারপর আম্মু ভেতরে এসেই আনিস আঙ্কেলকে রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আনিস, তিথি কোথায়? বলো তিথি কোথায়? কি হয়েছে ভাবি, তোমরা সবাই তিথিকে কেন খুঁজছো? ও হয়তো নিচে আসছে, একটু ধৈর্য ধরো। আঙ্কেল, ধৈর্য অনেক হয়েছে, তাই আজকে এর একটা ব্যবস্থা করতেই হবে। আজ এই পরিবারের লোক আব্বু আব্বু আর আপুকে এভাবে রাখতে দেখে সকলেই বেশ অবাক হলো এবং সেই সাথে একজন বেশ ভয় পেয়ে গেল। সে তো ধরেই নিল যে আজ সে ফেঁসে গিয়েছে, আর সেটা যে কে তা আপনারা ভালোই বুঝতে পেরেছেন, সে হলো তিথি। তারপর সেই অনেক কষ্টে ভয়ে ভয়ে সোফার কাছে এগিয়ে আসলো, আর তাই আপু তাকে দেখে বাড়তে গেল। তখনই আব্বু বাধা দেয়। তারপর আব্বু তিথিকে সোফার এক কোণা দেখিয়ে বসতে বলল, তিথি, সত্যি করে বলো, শুভ্র সেদিন তোমার সাথে কিছু করেছে বা করতে চেয়েছে? আঙ্কেল, শুভ্র সেদিন আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে। ও তাই? সত্যি বলছো তো? মিথ্যা নয় তো? হ্যাঁ। তারপর তিথি আর কিছু বলার আগেই তার গালে 4টা চড় পড়ল, আর হ্যাঁ, সেগুলো আবার আপুই বেড়ে দিল এবং তারপর সে চিৎকার করে বলতে লাগলো, এতই যখন ওকে ভালোবাসতি তাহলে ওর নামে মিথ্যা অপবাদটা কেন দিলি? কেন আমাকে ভাই হারা করলি? কেন আমার মা বাবাকে তার সন্তান হারা করলি? বল বল বল। আপু এই বলে চিৎকার করে তিথির চুলের মুষ্টি ধরে ঝাঁকাতে লাগলো, আর তাই তিথি ব্যথায় কোকিয়ে ওঠে বলল, আপু লাগছে, প্লিজ আমার চুলগুলো ছেড়ে দাও। তাহলে বল, তুই সেদিন কেন আমার ভাইটার সাথে এমন করলি? আর এদিকে এতক্ষণ তিথির পরিবার সকলেই চুপ করে ওদের কাণ্ড দেখছিল, কিন্তু আপু তিথির চুল ধরাতে যখন তিথি ব্যথায় কোকিয়ে উঠল তখন তিথির মা আর চুপ করে থাকতে পারলেন না। তাই তিনি উঠে গিয়ে আপুকে ধরে 2টো চড় বেড়ে দিলেন আর বললেন, তুই ওর বড় হয়েছিস বলে ওকে চর মারবি, চুল ধরে ঝাঁকাবি? কি পেয়েছিস আমার মেয়েকে, যাকে জন্ম থেকে আজ পর্যন্ত আমি একটা ফুলের টোকা দেইনি, তাকে তুই মারছিস? এই বলে তিথির মা আপুকে আরও 2টো চড় মেরে দিলেন। আর এইদিকে আপুকে চড় মারতে দেখে আব্বু রেগে গেলেন
তাই তিনি চিৎকার করে বললেন, ইনাফ ইস ইনাফ, অনেক হয়েছে। আর বিথি, তোমার সাহস কী করে হয় আমার মেয়েকে মারার? তাহলে ভাই সাহেব, আপনার মেয়ে শুধু শুধু আমার মেয়েকে কেন মারছে? তোমার মেয়ে অনেক বড় অপরাধ করেছে, তাই আমার মেয়ে ওকে মেরেছে। আর তাছাড়া আজ পর্যন্ত ওকে ফুলের টোকাও দেয়নি বলেই সে আজ এমন একটা কাজ করতে দুবার ভাবেনি, তাই ওকে মেরেছে, বেশ করেছে। কিন্তু তুমি কোন সাহসে আমার মেয়ে গায়ে হাত তুলেছ? আর এদিকে আরিস আঙ্কেল এতক্ষণ ধরে কিছুই বুঝতে না পেরে চুপচাপ বসেছিল, কিন্তু এখন আব্বুর আর তিথির মায়ের কথা কাটাকাটি দেখে তিনি বলে উঠলেন, আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। আর আমজাদ, মানলাম তিথি অন্যায় করেছে, কিন্তু প্রমাণ ছাড়া আমার মেয়ের গায়ে হাত তোলা তো নিশ্চয়। আর হ্যাঁ, অন্যায় করেছে। আনিস, তোর প্রমাণ লাগবে তো? এই নে প্রমাণ। এই বলেই আব্বুর মোবাইলের ভিডিওটা বের করে আঙ্কেলের দিকে ছুঁড়ে মারলেন। আর তারপর তিথির মাকে আবার বললেন, আর বিথি, তুমি না জেনেই আমার মেয়ের গায়ে হাত তুলেছ। এর ফল তুমি আর তোমার পরিবারের প্রত্যেককে হাড়ে হাড়ে পেতে হবে। আর আজ থেকেই অনিসের সাথে আমার সব রকমই ডিল ক্যান্সেল। আজ থেকে তোর সাথে আমার পার্টনারশিপ শেষ। তাই আমি অফিসে গিয়ে কাগজপত্র সব পাঠিয়ে দেবো, সাইন করে দিবি। তাছাড়া যেখানে তোর খারাপ পরিস্থিতিতে আমার সাহায্য না পেলে তুই আর তোর পরিবারকে পদে বসতে হতো, কিন্তু আজ তোর সেই পরিবার আর তোর আদরের মেয়ের জন্য আমার ছেলেকে বাড়ি ছাড়া করেছে। তাই এর মূল্য তোকে চুকাতেই হবে। তারপর এই বলেই আব্বু চেহারে একটা লাথি মারলেন। কিন্তু এদিকে তিথির আব্বু তো ভিডিওটা দেখে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কি করেছে এসব তার আদরের মেয়ে, তার তো বিশ্বাসই হচ্ছে না। তারপর তিনিও রেগে তিথির কাছে গেলেন আর তিথির সামনে গিয়েই বললেন, তোকে আমার নিজের মেয়ে বলতেই লজ্জা করছে। কেমন মেয়ে তুই? তুই না ওকে ভালোবাসিস? তাহলে ভালোবাসার মানুষের সাথে কেউ কি এমন করতে পারে? মানলাম ও তোকে ছোট বোনের নজরে দেখে, আর তাই বলে তুই ওর সাথে এভাবে? ছি! বাবা প্লিজ বিশ্বাস করো, আমি করতে চাইনি, এটা আমার কোনো হাত নেই। তাহলে এই ভিডিওটা কি মিথ্যে বলছে? কেন করলি ছেলেটাকে বাড়ি ছাড়া? না বাবা, ভিডিওটা সত্যি, কিন্তু ওটা না করলে ওলি তো ওকে মেরে ফেলতো। তাই এখন তুমি বলো, আমি কি করে আমার ভালোবাসার মানুষটাকে নিজের চোখের সামনে মরতে দেখবো? বলো বাবা, কেমনে দেখবো? উনি কে? কে সে? বলো আমাকে। আঙ্কেল, ওনার নাম বললে উনি আমাকে আর আমার পরিবারের সকলকে মেরে ফেলবে। তাই প্লিজ আঙ্কেল, ওনার নাম আমার কাছ থেকে জিজ্ঞেস করবেন না। তাহলে এর পিছনে কি অন্য কেউ আছে? তাহলে তো তাকে আমাদের তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, আর না হলে সে শুভ্রর বড় কোনো ক্ষতি করে দিতে পারে। আমজাদ, চল শফিকের বাসায়, ওর সাথে কথা বলে কিছু পরামর্শ নিতে পারবো। আমাদের সকল সমস্যার সমাধান কিন্তু ওই দিত, তাই আজও নিশ্চয়ই ওর কাছ থেকে সঠিক সমাধান পাবো। এই বলেই আব্বুর দিকে এগিয়ে আসলেন আরিস আঙ্কেল। আর তখন আব্বু তাকে বলল, আমারও তাই মনে হয়। আচ্ছা চল। তারপর এই বলে আব্বু আর আঙ্কেল বেরিয়ে গেল। আর এদিকে তিথির মা অপরাধীর মতো বসে রইল। সে না জেনে আরহার উপর হাত তুলেছে, তাও তার মেয়ে দোষ করা সত্ত্বেও। কিন্তু সে তবুও লাজ লজ্জা ছেড়ে আপুর কাছে গিয়ে বললেন, মামনি, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে... কিন্তু আপু ওনাকে থামিয়ে দিয়ে বলল, আন্টি, মানুষ মাত্রই ভুল হয়, সমস্যা নাই। আমি আপনার মেয়েকে মেরেছি আর আপনি আমাকে। ইকুয়েল। আর এদিকে এতক্ষণ ধরে আমার আম্মু একটা কথাও বলেনি, তবে এখন তিনি বলে উঠলেন, তিথি, এইদিকে আয়। আম্মুর কথাতে সে ছলছল দৃষ্টিতে আম্মুর দিকে তাকালো এবং তারপর ভয়ে ভয়ে আম্মুর কাছে গেল। কিন্তু আম্মু তাকে এভাবে দেখে মুচকি হেসে বলল, কিরে মা, ভয় পাচ্ছিস কেন? আমি তোকে কিছুই বলবো না, তবে তোর মাকে বলবো। জি আপা, বলুন, আমি আপনার সব কথাই শুনবো। কিসের আপা? কোন মুখে আপনি আমাকে আপা ডাকলেন? আম্মুর এমন কথায় তিথির মা মাথা নিচু করে ফেললেন। আর তার এমন ভাবভঙ্গি দেখে হেসে ফেলেও তবুও হাসি আটকে রেখে বলল, আমি আপনার আপা নই, আপনি হবেন আমার বেয়াই, আর তিথি হবে আমার আদরের বৌমা। তারপর আমার আম্মুর এমন কথায় তিথি বেশ লজ্জা পেল, তাই সেই দৌড়ে রুমে চলে গেল। আর তিথির আম্মু তো হা হয়ে গেলেন, কারণ আম্মু এমন একটা পরিস্থিতিকে এত সহজভাবে মেনে নিবে সেটা উনি ভাবতেও পারেনি। কিন্তু তবুও
তিথির আম্মু নিজেকে সামলিয়ে বললেন, সত্যি বলছেন আপা? না মানে বেআইন? আমি সত্যি বলছি বেআইন। তবে আমাদের তিতির কাছ থেকে ধীরে সুস্থে ওই তৃতীয় ব্যক্তিটার নাম জানা খুবই জরুরি। আর তা না হলে আমাদের আপনাদের সাথে পরিবারের খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। বেআইন, তা ঠিক। আপনি চিন্তা করবেন না, বড় সত্যি তো বের হবেই। আর আরহা, যাও তিতির কাছে, ওর কাছ থেকে মাপ চেয়ে নিবে। অন্যদিকে আমার আর তিথির আব্বু গেলেন শফিক আঙ্কেলের মানে প্রিন্সিপাল স্যারের বাসায়। আর সেখানে গিয়ে তারা যেটা শুনলেন সেটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। কারণ সেদিন যখন আব্বু আর আঙ্কেল স্যারের বাসায় যায় তখন তারা দেখেন প্রিন্সিপাল স্যার মানে শফিক আঙ্কেল বাসায় মুখ ভার করে বসে আছে এবং তার চোখে মুখে দুশ্চিন্তার ভাব। তাছাড়া আন্টি বসে বসে কান্না করছেন। আর তখনই আব্বু এবং আঙ্কেল সেখানে প্রবেশ করেন। তাই আব্বু আর আঙ্কেলকে প্রবেশ করতে দেখে স্যার আন্টি ঘাবড়ে যান। তারপর স্যার আর আন্টি কেমন দুশ্চিন্তাগ্রস্ত হতে দেখে আঙ্কেল তাদেরকে প্রশ্ন করলেন, কিরে, তোকে আর ভাবিকে এমন লাগছে কেন? কি হয়েছে? আদনানের কিছু কি হয়েছে? না ভাইজান, আদনানের কিছু হয়নি, হয়েছে অন্য একজনের। অন্য একজন মানে? কে সে? শুভ্রের। এই বলেই স্যার কান্নায় ভেঙে পড়লেন আর তার সাথে আন্টিও কান্না করে দিল। শুভ্রের কি হয়েছে বল, ও কোথায়? কান্না করিস না, আমি সব বলছি। ওর ব্যাপারে আমি সব জানি, একদম সকল কিছুই। তারপর স্যার কান্না করতে করতে বললেন তিনি ভীষণ আপসেট, কারণ উনি আবার বিবাদগ্রস্তের ঘটনাটা শোনার পর থেকে নিজেকে দোষারোপ করে আসছেন। কারণ তিনি বলেছিলেন শুভ্রকে দেশের বাইরে পাঠিয়ে দিতে। বল, আর শুধু এইটুকুই বল যে আমার ছেলে ঠিক আছে তো? বলবো, তবে যেটা বলবো সেটা শুনে বিচলিত বা কোনো প্রকার চিন্তা করবেন না। কারণ আমার মন বলছে শুভ্র এখনো বেঁচে আছে, ও প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে আছে। শুভ্র বেঁচে আছে মানে? কি হয়েছে আমার ছেলের? বল ভাই বল। তারপর আঙ্কেল মানে তিথির বাবা আমার আব্বুকে শান্ত করিয়ে স্যারকে বলতে বললেন পুরো ঘটনা। তারপরে স্যার পুরো ঘটনা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন। সাথে সেখানে যারা ছিল সবাই কান্নায় ভেঙে পড়ল। কিন্তু তবুও স্যার নিজেকে শান্ত রেখে বললেন, আমি খবর পেয়েছি এসবের পেছনে হাত আছে কবির চৌধুরীর। তাকে আমার নিজের বন্ধু ভাবতে ঘৃণা হচ্ছে, এবং ওর সাথে আছে তোর এমপি আইমান সাদিক। আর সেই তোর খবর সব কাবিরকে সবসময় ইনফর্ম করতো। কিন্তু তুই এসব কেমনে জানলি এসব? আমাকে শুভ্রের বেস্ট ফ্রেন্ড রায়ান সব জানাতে সাহায্য করেছে। সাথে ওদের আরেক বেস্ট ফ্রেন্ড অয়ন আইমান সকল এটা হ্যাক করে নিয়েছে। তুই কি জানিস শুভ্র একজন হোয়াইট হ্যাকার ছিল? শুধু ও নয়, ওরা 3 বন্ধুই হোয়াইট হ্যাকার ছিল। আমার আব্বু আর তিথির আব্বু এইসব শুনে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ তারা কেউই জানতো না যে আমি হোয়াইট হ্যাকারের কাজ করি। তারপর স্যার তাদেরকে এইভাবে অবাক হতে দেখে আবার বলল, আর শুধুমাত্র তাই নয়, শুভ্রকে বাড়ি থেকে বের করার মূল উদ্দেশ্য কি জানিস? কি কারণ বন্ধু? তুই বলেছিলি না রাকিবের সাথে আরহার বিয়ে দিবি, আর তার একমাত্র কারণ ছিল আরহার সাথে তার ছেলে রাকিবের বিয়েতে তার সম্পত্তি হাতে নেওয়া। আর এসব কিছু শুভ্র জেনে যায়। তাই ও সহ ওর বন্ধুরা সিদ্ধান্ত নেয় যে এইসবের প্রমাণ তোর হাতে দেবে। কিন্তু বিধিবাম, সেই খবরটা রাকিবের কাছে কেমনে পৌঁছে যায় সেটা 3 বন্ধু বুঝতেই পারে না। কিন্তু আমি জেনেছি, তা হলো তাদের 3 বন্ধুর ওপর আগে থেকে রাকিবের সন্দেহ ছিল, আর তাই সে লোক লাগিয়ে রেখেছিল। আর সেদিন তারা যখন সে সিদ্ধান্তটা নেয় তখন তারা লোক দিয়ে সেগুলোকে শুনে রাকিবকে বলে দেয়। তারপর তারা এটাও জানতে পারে যে তিথি শুভ্রকে ভালোবাসে, তাই তাকে দিয়ে নাটক বানিয়ে শুভ্রকে পরিবার এবং আমাদের বন্ধুদের পরিবারের কাছ থেকেও ছোট করে বার করে দেয়। তারপর তারা তিথিকে স্কুল থেকে কিডন্যাপ করে আর কি করতে হবে সেগুলো বুঝিয়ে দেয়। আর তাছাড়া এও বলে যে সে যদি কোনো রকম চালাকি করে তাহলে তার পরিবারকেও শেষ করে দেবে। আর এটাই হলো মূল কাহিনী। তাছাড়া আমি এটাই কালকে জানতে পেরেছি। তারপর স্যার এইসব বলেই কান্নায় ভেঙে পড়ে এবং সে কান্না করতে করতে আন্টির দিকে হাতের ইশারা করে কি যেন আনতে বলল। আর তার কিছুক্ষণ পর আন্টি কিছু ফাইল নিয়ে এসে স্যারের হাতে দিল এবং স্যার সেগুলো আব্বুর দিকে এগিয়ে দিয়ে বলল, আর এই নে সব কিছু রেকর্ডসের প্রমাণ, যা দিয়ে ওদের আইনের হাতে তুলে দিলেও কেউ কোনোদিনও জেল ছাড়া হতে পারবে না, তাই সারা জীবন জেলেই পৌঁছবে। তারপর আব্বু সেগুলো নিয়ে আবার নিজের কানে শুনল। সেখানে কবির চৌধুরী, রাকিব এবং আইমানের সব কথা শুনতে পেলেন। আর এতক্ষণ কবির চৌধুরী যে কে সেটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেননি, তাহলে চলুন বুঝিয়ে দিচ্ছি। আব্বুরা কলেজ লাইফ থেকে 4 জন খুব ভালো ক্লোজ ফ্রেন্ড ছিল, আর তাদের মধ্যে কবির চৌধুরীও একজন ছিল।
কিন্তু সে অত্যন্ত কূট বুদ্ধিসম্পন্ন একজন লোক এবং তার সাথে প্রচণ্ড লোভীও ছিল। আসলে তাদের 4 বন্ধুদের মাঝে আব্বুর সম্পত্তির পরিমাণ সবচাইতে বেশি, মানে বাকি 3 জনের সম্পত্তি একসাথে করলেও আব্বুর সমান হবে না, বরং তাদের 3 জনের সম্পত্তি এক করলেও তাদের 3 গুণ হয়ে আব্বুর সম্পত্তি। তবে এরা 3 বন্ধু, মানে আমার আব্বু, তিথির আব্বু, আনিস আঙ্কেল এবং প্রিন্সিপাল স্যার মানে শফিক আঙ্কেল অনেক ভালো। এতটুকুই হচ্ছে তাদের বন্ধুদের পরিচয়। আর তাছাড়া আমাদের 4 ফ্রেন্ডের মধ্যে যে একজন এমন কাজ করবে সেটা আমার ধারণার বাইরে। ধিক্কার এমন বন্ধু নামক কাল সাপদের, যারা সামান্য সম্পত্তির জন্য এমন নোংরা কাজ করতে দুবার ভাবে না। তারপর আব্বু অনেক ভেবেচিন্তে কিছু না পেয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলল, তাহলে এই উপায় কি? আমার শালাজের একটা বন্ধু আছে যে বাংলাদেশের নামকরা একজন উকিল, হানিফ সরকার। তার সাথে এই বিষয়ে আলোচনা করা যেতে পারে। আশা করছি সে আমাদের সর্বোচ্চ সাহায্য করবে। আচ্ছা তাহলে তাই হোক, আমরা 3 জন একসাথে যাব, দেখবি আমরা সফল হবো ইনশাল্লাহ। আর তাছাড়া আজ থেকে আমি শপথ করছি, আমি সামান্য সম্পত্তির আশা বন্ধুত্ব নামক বন্ধনটাকে কখনো ছিন্ন করব না। দরকার হলে জীবন দিয়ে দেবো, তবুও না। আজ আমিও একইভাবে শপথ করছি, আমিও সামান্য সম্পত্তির আশায় বন্ধুত্ব নামক বন্ধনটাকে কখনোই ছিন্ন করব না। দরকার হলে জীবন দিয়ে দিব, তবুও না। তারপর তারা 3 বন্ধুর হাত একত্র করে শপথ করল। আর তাদের এই 3 বন্ধুর এমন ভালোবাসা দেখে আন্টি নীরবে কেঁদে ফেললেন এবং এদিকে আব্বুর আমার মনে পড়তেই হালকা কান্না করে বলল, তবে সেটাই হোক, কিন্তু আমি শুভ্রকে মাকে জবাব কি দেবো? কীভাবে বলবো যে তার ছেলে আর বেঁচে নেই? না ভাই সাহেব, এমন কথা বলবেন না। আমার কেন জানি না মনে হচ্ছে শুভ্র বেঁচে আছে, আর তাই আমার বিশ্বাস একদিন শুভ্র ঠিকই ফিরে আসবে, আর সর্বপ্রথম আমার কাছেই আসবে। ভাবি, আপনার কথাই যেন সত্যি হয়, কিন্তু তবু আমি ওর মাকে আর বোনকে জবাব কি দেবো সেটাই ভেবে পাচ্ছি না। ওর আম্মু আর আব্বুকে বলতে হবে শুভ্র অভিমান করে বিদেশ চলে গিয়েছে, আরও ফিরে আসবেই, সেটা আমাকে কথাও দিয়েছে। তাহলে এটাই এখন বলতে হবে। কিন্তু তোর ছেলের আদনান কবে আসবে? ওর আসতে আরও 5টা বছর আছে, গেল মাত্র 4 মাস হয়েছে, কিন্তু হঠাৎ করে ওর কথা জিজ্ঞাসা করছিস যে? কারণ আমি আমাদের সম্পর্ক আরও দ্বিগুণ করতে চাই, মানে আরহা আর আদনানের বিয়ে দিতে চাই। ও এই ব্যাপার, তাহলে তো ভালোই। আর হাকেও আমার বৌমা হিসেবে খুব পছন্দ, আর মেয়েটাও খুব লক্ষ্মীও। কিন্তু এদিকে আমার আব্বুর আর আন্টির কথা শুনে তিথির আব্বু বললেন, ওহ, এখন সবাই আপন আর শুধু আমিই পর। এই তোকে আবার কে পর করেছে শুনি? আমার ছেলে ফিরে আসলে তার সাথেই তিথির বিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ যে মেয়ে নিজের ভালোবাসা মানুষকে বাঁচাতে নিজের ভালোবাসার বিসর্জন দিতে পারে, তাকে নিজের ছেলের বউ করতে আমার কোনো অসুবিধা হবে না। কি বলেন বেন সাহেব? আমিও একমত বেয়াই। আচ্ছা চল, এখন আমাদের অনেক কাজ বাকি আছে। অপরাধীর অপরাধ করে পার পাওয়ার আগেই তাকে আমাদের আইনের হাতে সমর্পণ করতে হবে। চল। এই বলেই আঙ্কেল আর আব্বু সোফা থেকে উঠে দাঁড়াতেই স্যার বলল, আচ্ছা তাহলে আমাদের মিশনটা কাল থেকে শুরু। আমাদের প্রত্যেকটা অপরাধীকে আইনের আওতায় আনতেই হবে। আচ্ছা চলি। বেয়াই আর ভাইজান আবার আসবেন। আচ্ছা বেআইন। আব্বু এই বলে মুচকি হেসে গাড়িতে উঠে পড়লেন এবং তারপর তারা সোজা চলে এলেন তিথিদের বাড়িতে। আর সেদিন তিথিদের বাড়িতে গিয়ে সবার সামনে প্রিন্সিপাল স্যারের বাড়িতে কি কি কথা হয়েছিল সব বলেছিলেন আব্বু। শুধুমাত্র আমার বিমান অ্যাক্সিডেন্টের কথাটি লুকিয়েছিলেন। এদিকে আপু তো সেসব কথা শুনে রেগে যায়, তবে ভালোবাসার মানুষটার এমন ধোঁকা সে মেনে নেয়নি, কারণ আপু রাকিবকে অনেক ভালোবাসতো। কিন্তু রাকিবের নামে সব কথা শুনে প্রতিজ্ঞা করে যে সে রাকিবের মতো বিশ্বাসঘাতককে ভুলে গিয়ে আদনান ভাইয়ার সাথে নতুন জীবন শুরু করবে। তারপর এদিকে লন্ডনের দাদুর বাড়িতে আমি সুস্থ হওয়ার কিছুদিন পর দাদু আমাকে একটা কলেজে ভর্তি করিয়ে দিলেন, আর তার কিছুদিন আগে আমাকে একটা নতুন মোবাইলও কিনে দিলেন, সাথে আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই কিনে দিলেন। তাছাড়া জামার কাপড়ের কথা কি আর বলবো, যেন পুরো মার্কেটটা তুলে নিয়ে এসেছেন। তো সব কিছুই গুছিয়ে নিয়ে ভাবলাম আসলে দাদু অনেক ভালো একটা মানুষ। একটা অপরিচিত ছেলেকে নিজের নাতি বলে আপন করে নিলেন এবং সব কিছুই দিলেন। কিন্তু এমন মানুষগুলোর জীবন আসলেই অনেক দুঃখ কষ্টে ভরা। সে যাই হোক। আর হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম আজ 1 বছর হতে চলল, কিন্তু আন্টিকে
এখন পর্যন্ত একটা কলও দেওয়া হলো না। তাই এই বলেই আমি আমার আগের ল্যাপটপ থেকে নম্বরটা মোবাইলে সেভ করে যেই ভাবা সেই কাজ আন্টির কাছে কল করলাম। প্রথমবার কলটা কেটে গেলেও দ্বিতীয়বার ফোনটা রিসিভ হলো। আর রিসিভ হতেই আন্টি বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি আন্টির কণ্ঠে স্পষ্ট বিরক্তির ছাপ বুঝতে পারলাম। হয়তো কাজ করছিলেন। আসলেই তো বাংলাদেশে এখন বাজে সকাল 11টা। হয়তো রান্নাঘরে সে কাজ করছিলেন। কিন্তু তবুও আমি নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। কিন্তু তোমার কণ্ঠটা তো আমার চেনা চেনা লাগছে কেন? ও, তাহলে তুমিও আমাকে আর চিনতে পারোনি। আচ্ছা রাখি, আমার আপন বলতে আর কেউই রইল না। এই তোকে আমি অনেক আগেই চিনতে পেরেছি, তবে আরও শিওর হওয়ায় একটু বাজিয়ে দেখলাম। তবে আমার বিশ্বাস ছিল তুই সেই দিন বেঁচে যাবি, আর তাই দেখলি তো আল্লাহ আমার কথা রেখেছেন। হ্যাঁ আন্টি, নাহলে এত বড় একটা দুর্ঘটনার পর কি কেউ বেঁচে ফিরতে পারে? সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তো তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো, তবে তোর ফ্যামিলির অবস্থা ভালো না। রাকিবরা তোর বাবাকে সব সময় হুমকি দিচ্ছে যেন তোর আপুকে আর তোদের কোম্পানিকে নিজের করে নেওয়ার জন্য। কালও এসেছিল। তো আন্টি, আমি কি করতে পারি? আমি তাদের কেউ না, আর তাই ওদের কথা আমাকে একদম বলবে না। চুপ, এমন কথা একদম বলবি না। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, আর তাই তোর আম্মু আর আপু খালি নিজেদের দোষারোপ করে। তাছাড়া কিছুদিন আগেই তো তোর আপু অসুস্থ হয়েছে। তোর চিন্তায় সে সুসাইড পর্যন্ত করতে গিয়েছিল। কেমনে সে নিজের আপন ভাইকে দর্শক বলেছিল শুধুমাত্র সেই কারণে। আর তিথির কথা কি বলবো, মেয়েটা নিজের ভালোবাসাকেই বিসর্জন দিয়েছে শুধুমাত্র তোকে আর তার পরিবারকে বাঁচাতে। এমন মেয়েকে আমরা খারাপ ভেবে অনেক বড় ভুল করেছি রে। আজ 2 বছর হতে চলল, সে এমন একটা দিন যায়নি যে তোর জন্য চোখের জল ফেলেনি, আল্লাহর দরবারে কান্না করেনি, শুধুমাত্র তুই ভালো থাকার জন্য। এসব কি বলছো আন্টি? তিথি ওর ভালোবাসা বিসর্জন দিয়ে আমাকে বাঁচিয়েছে মানে? আমি তো কিছুই বুঝিনি। একটু বুঝিয়ে বলো তো। হ্যাঁ, সে তোকে বাঁচিয়েছে কারণ রাকিব জানতো যে তিথি তোকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আর তোর জন্য সে সব কিছুই করতে পারে। তাই সে তিথিকে হুমকি দিয়েছিল যে তোকে যাতে কোনো অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে, আর তা না হলে ও তোকে মেরে ফেলবে। আর তাছাড়া সেদিন ও যদি না তোকে বাড়ি থেকে বের করতো তাহলে রাকিব তোর কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করতো, এমনকি তোকে মেরেও ফেলতো। তাই একবার ভেবে দে, তিথি তোকে বাঁচানোর জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে, এমনকি নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে তোর পরিবারকে তাদের ছেলেহারা থেকে বাঁচিয়েছে। সে হয়তো তোর কাছে আজও অপরাধী, কিন্তু একজন সুস্থ চিন্তাধারার মানুষের কাছে সে একজন মহৎ মেয়ে হিসেবে গণ্য হবে। হ্যাঁ আন্টি, আমারও তাই মনে হচ্ছে। আর এ সম্পর্কিত কথা পরে বলবো। কিন্তু আন্টি, আরেকটি কথা, তোমার সাথে যে আমার কথা হয় সেটা যেন আঙ্কেল ছাড়া আর কেউই জানতে না পারে। আর হ্যাঁ, আমি কথা দিচ্ছি, এখন থেকে তাদের আর কেউই হুমকি দিতে পারবে না। সেটা আমার পরিবারকে বলে দিও। আচ্ছা ঠিক আছে, তবে তুই এখন কোথায় আছিস আর কার কাছে আছিস সেটা তো বল, না হলে যে আমার মনটা শান্তি হবে না। আন্টি, আমি এখন একটা দাদুর কাছেই আছি। ও আচ্ছা, ভালো। কিন্তু তবে এসব কি করে হলো? তারপর আমি 2 বছর আগে থেকে বর্তমান পর্যন্ত সব কথাই বললাম। কার কাছে আছি, সে কে, কি তার পরিচয়, একদম সব কিছু। তাই এখন আন্টি আমার কথা শুনে অবাক হয়ে বলল, তুই সত্যি বলছিস? হ্যাঁ আন্টি। দেখলি তো, আমি বললাম না আল্লাহ সব সময় তার বান্দাদের জন্য সব কিছু ভালো করে। ওকে, তাহলে ঠিক আছে, আমি এখন রান্না করব। ওকে আন্টি, তাহলে ভালো থেকো। তুইও ভালো থাকিস। আজকে অনেক দিন পর মনটা বেশ ফ্রেশ লাগছে, কারণ সকলের কথা জানতে পারলাম। তাছাড়া এও জানতে পারলাম এসবের পিছনে মূল মাস্টারমাইন্ড কে ছিল। কিন্তু এখন দাদুকে বলে রাকিবদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। এসব লোভী মানুষদের জন্যই আজ জাতি সমাজ দেশ ধ্বংসের মুখে। তারপর আমি আন্টির সাথে কথা বলেই ভাবতে লাগলাম, আসলে কি তিথি আমাকে ভালোবাসে, নাকি সে সুযোগের সদ্ব্যবহার করছে, নাকি আসলেই ভালোবাসে? উফ, মাথা ব্যথা করছে।
যা সত্যি সেটা তো পরে জানা যাবে। এসব ভাবতে ভাবতে আমি দাদুর রুমে চলে আসলাম। এসে দেখি দাদু কিছু ফাইল নিয়ে বসে কিছু একটা ভাবছে আর তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। তাই আমি তার কাছে এসে এমন চিন্তিত থাকতে দেখে জিজ্ঞেস করেই ফেললাম, দাদু তোমার এমন কি হয়েছে? তোমাকে আজ এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? না রে, তেমন কিছু না। আসলে এই ফাইলটা নিয়ে একটু চিন্তিত। এটা কি এমন ফাইল যে যার জন্য আমার সুইট দাদুটাকে এত টেনশনে দেখাচ্ছে? জানতে পারি কি? এটা একটা ডিলের ফাইল। আমাদের কোম্পানির সাথে একটি জার্মানি কোম্পানির নাম আজাদ ইন্টারেস্টিং এলটিডি ডিল করতে চাইছে। জার্মানির অনেক নামকরা কোম্পানি, তাও আবার $176 কোটি। আর তারা আমাদের কাছ থেকে 7 লক্ষ পিস কাপড়ের রপ্তানি হচ্ছে, তাও আবার 1.5 মাসের মাঝে। আর এমন একটা ডিল আমি ফেরাতে চাচ্ছি না। তো নিয়ে ফেলো, কারণ হচ্ছে $176 কোটি। মানে বুঝতে পারছো দাদু, নিয়ে ফেলো। আমি এসব কথাগুলো খুশি হয়ে বললাম, কেননা এত টাকার ডিল কেনই বা ফেলতে চাইবে? তার চেয়ে বড় কথা হলো জার্মানি আর নামকরা কোম্পানি, এতে আমাদের সাথে তাদের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হলেও কোম্পানির সুনাম আরও বাড়বে। আর সাথে দাদুর বর্তমান মানে আমাদের কোম্পানি জার্মানিতে শাখা রয়েছে, তারও খ্যাতি বাড়বে। নিয়ে ফেলা তো সহজ না রে দাদু ভাই। এতে আমাদের ওভার টাইমও কাজ করতে হয় 2 মাস। আর আমাদের শ্রমিক আর কর্মচারীরা মনে হয় ওভার টাইমও করতে চাইবে না, কিন্তু তাও ভেবে দেখি কি করা যায়। দাদু আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, হয়তো সেটা তোমার কাজে লাগতেও পারে আবার নাও লাগতে পারে, তবে আমি সেটা তোমার কাছে শেয়ার করতে চাই। শুনবে কি সেই বুদ্ধিটা? আচ্ছা বেশ, তাহলে বল। জানিস তো অনেক সময় ছোটতে বুদ্ধিও কাজে লেগে যায়। আচ্ছা শোনো, তবে তুমি তাদের কাছ থেকে 2 মাসের সময় নাও। তারপরে তোমার ফ্যাক্টরির সকল লোককে ডেকে একটি মিটিং করো। সেখানে বলবে তাদের এই 2 মাস ভালো করে কাজ করতে পারলে তাদের পারিশ্রমিক বর্তমানে যা দিচ্ছ তার তুলনায় 25% বেশি দেবে, এবং পাশাপাশি যারা ওভারটাইম কাজ করবে তাদেরকে আরও এক্সট্রা 50% বকশিশ দিবে। আর এতেও যদি তোমার ফ্যাক্টরির লোকেরা না মানে তাতে কিছু করার নেই, কারণ আমি যেরকমটা বলছি সেরকম কাজ করলে ইনশাআল্লাহ তোমার 2 মাসে নয়, তার আরও কয়েকদিন আগেই সব সম্পূর্ণ করতে পারবে বলে মনে হয়। এখন বলো আমার বুদ্ধিটা কেমন, বা সেটা কাজের পরেই বলবে। বাহ দাদু ভাই, তুই তো ফাটাফাটি একটা বুদ্ধি দিলি। আমি তো এটা ভেবে দেখিনি। আসলে তুই পারবি ভবিষ্যতে এই কোম্পানির হাল ধরতে, এবং তুই পারবি বিশ্বের সেরা বিজনেসম্যান হতে। সে যাই হোক, আমি তোর কথা মতোই কাল থেকে কাজ শুরু করব, আর দেখবি আমরা সফল হবই। ইনশাআল্লাহ। আর দাদু তোমার তো এখন কোনো কাজ নেই, তাই না? না, কেন? দাদু বলছিলাম যে তোমার সেই স্কুলের বন্ধু বদরুল খান, সে তো আমাদের 3 পার্বত্য জেলার মন্ত্রী, তাই তাকে একটু বলবে যে আমাদের ফ্যামিলির উপর নজর রাখতে। হ্যাঁ অবশ্যই, তোর ফ্যামিলির নামে আমার ফ্যামিলি, কিন্তু সেখানে কি হয়েছে আর হঠাৎ নজর রাখতে বলছিস যে? বাড়ির লোকে কোনো কিছু সমস্যা হয়নি তো? দাদু সেরকম কিছু না, তবে কবির চৌধুরী নামে একটা লোক নাকি হুমকি দিচ্ছে, তাই যদি একটু বলতে। এই পাগল, এখন তো ফ্যামিলি মানে তো আমার ফ্যামিলি, তাই না? তাদের আবার কোনো আচার আসতে দেব না আমি। সে সম্পর্কে আমি এক্ষুনি বদরুকে কল করছি। আসলে যেদিন আমার এবং আমার পরিবার সম্পর্কে সকল কিছুই দাদুকে বলেছিলাম, সেদিন থেকেই দাদু আমার পরিবারকে নিজের পরিবার মনে করে, আর আমাকে বারবার বোঝান যে এমন পরিস্থিতিতে পরিবারকে বাঁচানোর জন্য যে মা বাবাকেই তাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়, না হলে পরিবার আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে পারে, কারণ সেই সময় তাদের কাছে কোনো প্রমাণ থাকে না। আর তাই আমি সেদিন থেকেই বুঝেছিলাম আব্বু আম্মু আমাকে তাড়িয়ে দেয়নি, বরং তারা তাদের কঠিন সিদ্ধান্তটি নিয়েছিল, কারণ সেই দিন সেই সময় তাদের কাছে কোনো প্রমাণও ছিল না। কিন্তু একটি জিনিস আমার অভিমানগুলোকে রাগে পরিণত করেছে, সেটি হলো তারা আমার কথা একটিবারের জন্য হলেও শুনতে চায়নি। আর আপু, সে তো আমাকে ধর্ষক বলেছিল, যে মাত্র আমার 30 মিনিটের বড়, কারণ আমি আর আপু দুজনেই যমজ সন্তান ছিলাম। তাই তাকে আমি কখনোই ক্ষমা করব না, কারণ সবার চেয়ে সেই আমার সাথে বেশি সময় কাটাতো, আর সেই আমাকে ধর্ষক বলে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে। তাই আমি সেদিন নিজের সাথে চ্যালেঞ্জ করেছি যে আগে আমি প্রতিষ্ঠিত হব, তারপরে দেশে গিয়ে তাদের সামনে দাঁড়াবো, তাদের দেখিয়ে দেব যে আমি কে জিনিস। তবে আপনারা এটা মনে করেন না যে আমি পরিবার ছাড়া ভালো আছি, তা কিন্তু একদমই নয়। আমি প্রতিটি রাতে আম্মু আব্বুর জন্য কান্না করি,
কারণ তাদের আমি অনেক বেশি ভালোবাসি। সে যাই হোক, এখন গল্পে ফেরা যাক। তারপর দাদু বদরুল খান মানে দাদুর বন্ধুকে কল করে সব কিছুই খুলে বললেন এবং কি কি করতে হবে তাও বললেন। আর আমার পরিচয়টা লুকিয়ে গোপনে কাজ করতে বললেন এবং তার সাথে কথা শেষ করে দাদু আমার কাছে এসে বলল, শুভ্র দাদু ভাই, বন্ধুকে সব খুলে বলছি, আর সেও আমার পরিবারের ওপর একটা ফুলের টুকটাও পড়তে দেবে না বলে কথা দিয়েছে। ওকে দাদু, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? তোর পরিবারটা কি আমার পরিবার নয়? আমাকে পর করে দিবি? ছি ছি দাদু, কি বলছো? তুমি তো আমার পরিবারের অন্যতম একজন সদস্য। তাহলেই ভালো। আচ্ছা, কাল থেকে না হয় তোর কলেজে ক্লাস শুরু, তো প্রস্তুত কেমন? ভালোই, তবে এখন চলো, ডিনার করে নেবে। চল তাহলে। কাল থেকে আবার তোর বুদ্ধি অনুসারে কাজ শুরু করতে হবে। তারপর এই বলে আমরা নিচে গিয়ে ডিনার করে নিলাম আর পরে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে আরও 2 মাস কেটে গেল আর দাদুর ডিলটাও ফাইনাল হয়ে গেল। তাই আমাদের কোম্পানির অনেক নাম হলো যে আমরা তাদের দেওয়া সময়ের আগেই কাপড়গুলো রপ্তানি করতে পেরেছি এবং সেই সুবাদে দাদুর কর্মচারীরা আমাকে দেখতে চাইল আর দাদু আমাকে নিয়ে গেলেন তার অফিসে। সকলেই আমার বুদ্ধির প্রশংসা করতে লাগলো, আবার বিভিন্ন জনে আমাকে কংগ্রেচুলেশনসও জানালো। আর তারপর এভাবে বুদ্ধির মাধ্যমে দাদুর অফিসের প্রায় কাজই আমি হেল্প করতাম। তাদের ডিলগুলো তারা খুব সহজেই পেয়ে যেত। আর এভাবে কেটে গেল আরও 6টি বছর। আর এমন কোনো দিন ছিল না আমার সাথে আন্টির কথা হয়নি। তার কাছ থেকে শুনেছে যে কবির চৌধুরী আর নাকি আমাদের পরিবারের উপর ক্ষতি করার চেষ্টা করেনি। গত 3 বছরের মাঝে মাঝে আমি দাদুর কোম্পানি সামলাই। দাদু দেখে আমার কাজ কেমন, কিন্তু এখন দাদু তো আমার প্রশংসায় পঞ্চমুখ। তারপর এভাবে কেটে গেল আরও 1টি বছর। এখন পড়ালেখা শেষ করেছি, তবে ব্যবসায় প্রফেশনাল ডিগ্রি আমি বাংলাদেশে নেব সেটা দাদুকে বলে রেখেছি। তাই দাদু সেটাতেই সম্মতি দিয়েছে। আর এখন দাদুর কোম্পানির প্রত্যেকটা কাজ আমিই সামলাই। আর দাদুকে রেস্ট নিতে বলেছি। সাথে আমাদের প্রাক্তন কোম্পানি জামিরা গ্রুপস অফ কোম্পানি লিমিটেড এর বর্তমান এমডি ম্যানেজিং ডিরেক্টর আরমান শিকদার মানে দাদুর বিশ্বাসঘাতকের সেই বন্ধুর সব ধরনের খোঁজ নেওয়া শেষ হয়ে গিয়েছে। আমার গুপ্তচররা সবগুলো ডিটেলসই আমাকে দিয়েছে। তাছাড়া আমার একটা গ্যাংও আছে, সেটাই করবে যেটা আমি বলবো। ও হ্যাঁ, আমার একটা গ্যাং আছে, সেটা তো আপনাদেরকে বলাই হয়নি, যেটা হাইডলি কাজ করে। তাই আমিও এখন শুধু সুযোগের অপেক্ষায় বসে আছি। এভাবে অপেক্ষা করতে করতে আরও 12 দিন পার হয়ে গেল। কিন্তু একদিন সকাল 11টার দিকে অফিসে এসে কাজ করছিলাম, তখনই আমার গুপ্তচরের ফোন। সে আমাকে ফোন করে বলল, ভাই, আরমান শিকদারকে মারার আজ একটা মোক্ষম সুযোগ পেয়ে গেছি। তুই সত্যি বলছিস? আমি বিশ্বাস করতেই পারছি না যে কুত্তাটাকে মারার সুযোগ এত তাড়াতাড়ি চলে আসবে। যাই হোক, কিন্তু এখন বল যে সেই সুযোগটি কখন এবং কিভাবে হবে। সে আজ রাত 10টায় ফেব্রিক লন্ডন যাবে। সাথে থাকবে আপনার দাদুর আরেক বিশ্বাসঘাতক বন্ধু লতিফ শেখ। মানে এক ঢিলে 2 পাখি। ও, তাহলে তো খুশির সংবাদ দিলে। তার জন্য তোমাদের তো পুরস্কার আছেই। আর তোমরা রাত 9টায় জিনিসগুলো নিয়ে তৈরি হয়ে থাকবে। আমি আসলেই একসাথে যাব। আর তোমরা সেখানে গিয়ে জিনিসগুলো একটি রুমে লুকিয়ে রেখে ওয়েটারের ড্রেস পরে আসবে এবং তাদের উপর নজর রাখবে। ও সময় মতো তাদের 2 জনের কোল্ড ড্রিঙ্কসে ঘুমের ওষুধগুলো মিশিয়ে দেবে, ঠিক আছে? ওকে ভাই, আপনি একদম চিন্তা করবেন না। আর তাদের সাথে যে 4 জন গার্ড যাবে তাদের আমরা কিনে নিয়েছি। তারাও আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করবে বলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা আছি। কাল জুমায়রা গ্রুপস অফ কোম্পানি লিমিটেড আবারও আপনাদের হাতে চলে আসবে। আর ভাইয়া, দাদুকে কি খবরটা দিব? না, একদমই নয়। আর একদিন পরে দাদুর জন্মদিন, আর সেদিন দাদুকে তার বেস্ট উপহার দেব। জানো, দাদু অনেক খুশি হবে সেই দিন। তার পরিবারের সকলের আত্মাই শান্তি পাবে, কারণ আজ ওদের কিছুই করব না। প্রতিশোধ নেব কাল রাত 11টায়, আর ওদের মেরে সব প্রমাণ তাদের পাশে রেখে চৌরাস্তার মোড়ে ফেলে আসব। আর ঠিক কাল রাত 12:01 দাদুকে আবার জুমাইরা কোম্পানির সকল মালিকানা বুঝিয়ে দেব। তুমি কি বলো, উপহারটা কেমন হবে? ভাইয়া, দারুণ একটা উপহার হবে সেটি। কেননা তিনি তার নাতির মাধ্যমে তার পরিবারের সকলের হত্যার প্রতিশোধ নিতে পারবেন। আর সেটা যদি হয় তার জন্মদিনের উপহার, তাহলে তো কথাই নেই। তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, সব রেডি করে রাখো। কাজটা কিন্তু হওয়াই চাই। ওকে ভাই, 100% শিওর কাজ হবে। ঠিক আছে, রাখছি। আর কাল রাতেই আবার শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। ওকে ভাই। তারপর আমি ফোন কেটে দিয়ে নিজেকে প্রস্তুত করে নিলাম।
কাল আমার দাদুর পরিবারের হত্যার প্রতিশোধ নিতে যাচ্ছি। ভাবতেই খুশি লাগছে, কেননা এতে দাদু অনেক খুশি হবে আর তার দেওয়া কথা আমি রাখতে পারবো। তারপর দেখতে দেখতে দুপুর হয়ে গেল, তাই আমি দাদুকে কল করলাম। আসসালামু আলাইকুম দাদু, কি করছো? ওয়ালাইকুম আসসালাম, এই তো বসে আছি, কিছুক্ষণ পর লাঞ্চ করতে যাব। কিন্তু তুমি কি করেছো? আর তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? আবারও প্রেমে পড়েছো মনে হয়? না দাদু, এমনি আজ আমি একটু খুশি। যাই হোক, লাঞ্চ করে ফেলো, আর আমিও যাই লাঞ্চ করতে, ঠিক আছে? ওকে দাদু ভাই, ঠিক আছে, তুমিও লাঞ্চ করে নাও। তারপর এভাবে আরও দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে এলো, তাই আমি অফিসের কাজ শেষ করে বাড়িতে চলে আসলাম আর দাদুর সাথে দেখা করতে আসলাম। তিনি অফিসের ভালো মন্দ কিছু জিজ্ঞেস করলেন। তারপরে সেখান থেকে দ্রুত রুমে এসে রেডি হয়ে গেলাম, কারণ আজ তো আবার আমার মিশন আছে। তাই বাড়িতে এসে দাদুর সাথে রাতের খাবারটা খেতে খেতে বলতে লাগলাম, দাদু আজ রাতে আমার একটু বের হতে হবে, তবে একটার আগেই চলে আসবো। তা না হয় মানলাম, কিন্তু যাবি কোথায়? এক ফ্রেন্ডের বার্থডে, সেই পার্টিতে যেতে জোর করেছে, তাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। তারপরে খাবার খেয়ে 8:30-এর দিকে বেরিয়ে গেলাম আর 9টা বাজার ঠিক 5 মিনিট আগে পৌঁছে গেলাম। গিয়ে দেখি সবাই রেডি হয়ে আছে। তারপর তাদের নিয়ে চলে গেলাম ফেব্রিক লন্ডন নাইট ক্লাবে, আর সেখানে পজিশনের মতো তাদেরকে রেখে আমি ফার্ম হাউসে চলে আসলাম এবং ফেব্রিক লন্ডনের ব্যবহৃত সিসি ক্যামেরা হ্যাক করে আমার ল্যাপটপে সেট করে নিলাম। তারপর সেখানকার সব কিছু পর্যবেক্ষণ করতে লাগলাম। তারপর দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। কিছুক্ষণ পর তারা দুজনেই আসলো এবং তাদের সাথে 4 জন গার্ডও ছিল, যেগুলোকে আমরা কিনে নিয়েছি। তাই সময় মতো তাদের ড্রিঙ্কসে ঘুমের ঔষধ মিশিয়ে দিল, আর তার কিছুক্ষণ পর বাদেই তারা নাইট ক্লাবের সোফায় ঘুমিয়ে গেল। আমার লোকদের সাথে তাদের 4 জন গার্ডও আসলো আমাদের পুরাতন ফার্ম হাউসে। তারপর তাদের সেখানে বেঁধে রেখে বাসায় চলে আসলাম, আর বাসায় আসতে আসতে রাত 12টা 15 বেজে গেল। তাই গিয়ে কলিং বেল বাজাতেই একজন সার্ভেন্ট দরজা খুলে দিল এবং ওকে দাদু কোথায় জিজ্ঞেস করতেই সে বলল আমার জন্য অপেক্ষা করতে করতে উনি কিছুক্ষণ আগেই ঘুমিয়ে গিয়েছে। যাক, ভালোই হলো। তারপর আমিও সেখান থেকে রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আবার সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে হালকা নাস্তা করেই ফার্ম হাউসে চলে আসলাম। কিন্তু গিয়ে দেখি তারা দুজনেই কথা বলার চেষ্টা করছে। তাই আমি অ্যালেক্সকে ডেকে বললাম তাদের মুখ থেকে কাপড়টা সরিয়ে নিতে, আর সে এসে কাপড়টা সরিয়ে নিল এবং কাপড় সরানোর মাত্রই দাদুর আরেক বিশ্বাসঘাতক বন্ধু লতিফ শেখ চেঁচিয়ে উঠল, এই তোদের কি জীবনের মায়া একদম নেই? তুই কাকে ধরে এনেছিস জানিস? কিন্তু আমি ওর মুখে গালিটা শুনে নিজেরই পায়ের রাগ মাথায় উঠে গেল। তাই আমিও দিলাম লতিফ শেখের মুখে একটা চর আর বললাম, কেন রে, তোরা কি বাঘ না বালক যে তোদের দেখে ভয় পেতে হবে, নাকি নিজেকে ডন মনে করিস? তুই আমাকে বেঁধে রেখেছিস আর আমার প্রাণের বন্ধুকে চর মেরেছিস, কিন্তু তবুও তোকে মাফ করে দিলাম। শুধু আমাদের ছেড়ে দে, তোর কোনো ক্ষতি আমরা করব না। বাঁচালেই তো ক্ষতি করতে পারবি, আর তুই ভাবলি কি করে যে আমি তোকে ছেড়ে দেব? তোদেরকে কি ছেড়ে দেওয়ার জন্যই ধরেছি নাকি? আমি তোদের ধরেছি কেন জানিস? কেন ধরেছিস আমাদের? আমরা তোর কি ক্ষতি করেছি? ক্ষতি না, তবে একজনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলি। বিশ্বাসঘাতকতা মনে পড়ে? আলতাফ শিকদারের সাথে বিশ্বাসঘাতকতার কথা। ওপস, এখন সে আর আলতাফ শিকদার নয়, সে এখন আলতাফ আহমেদ। মিথ্যা, সব মিথ্যা, আমরা এসব কিছুই করিনি। যদি সবকিছু মিথ্যাই হয় তাহলে এগুলো কি? এই বলেই আমি কিছু ফাইল তাদের দেখে এগিয়ে দিলাম, যেখানে আলতাফ শিকদার মানে দাদুর সাথে কি নিয়ে আর কিভাবে তারা বিশ্বাসঘাতকতা করেছিল সেগুলোর এভিডেন্স, যেগুলো আমি দাদুর কাছ থেকে সেদিন নিয়ে রেখেছিলাম, যেদিন দাদুকে আমি কথা দিয়েছিলাম যে তার কোম্পানি তার কাছেই ফিরিয়ে দেব। আর আজ আমি সকালে আসার সময় সেই ফাইলগুলোকে সাথেই নিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলো দেখার সাথে সাথে তাদের চোখে ভয়ের ছাপটা স্পষ্ট দেখা যাচ্ছে। তাই এখন তাদের মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আর তাই আমি রেগে গিয়ে বললাম, কিরে, এখন কথা কোথায় গেল? মিথ্যা বলছিলি না? তাহলে এখন বল। আমাদের মাফ করে দাও, আমরা আর কখনো এমন করব না। তাছাড়া আমরা আলতাফের সব কিছু দিয়ে দিব আর ওর কোম্পানি ওর নামে লিখে দেব, কিন্তু তবু তুমি আমাদের ছেড়ে দাও। আর তাছাড়া তুমি কে সেটা আমরা জানি না, তবে তোমার কাছ থেকে আমরা প্রাণ ভিক্ষা চাইছি। কি ভেবেছিস আমি তোদেরকে প্রাণ ভিক্ষা দেব? 7 জন মানুষকে খুন করেছিস তোরা, তাদের কি হবে? তোদের না মারলে তাদের আত্মা শান্তি পাবে না। আর শুনে রাখ, আমি ওনার একমাত্র নাতি। তার আগে এনে ধর, কাগজগুলোতে দুজনেই সাইন করে দে।
নাতি, ওর তো আর কেউ বেঁচে ছিল না, তাহলে আর এইসব কিসের কাগজ? তোদের সেসব না জানলেও চলবে, কিন্তু তবুও বলছি, এগুলো হলো তোদের দাদুর কাছ থেকে নেওয়া প্রত্যেকটা জিনিসগুলোর কাগজ, আর যেগুলোতে তোরা সই করলে পুনরায় দাদুর হয়ে যাবে। নে ধর, সাইন কর। তারপর আমি তাদের কাছ থেকে সাইন নিয়ে নিলাম এবং তাদেরকে কয়েকটা চর মেরে বলতে লাগলাম, গুড বাই বাডি। এই বলেই আমি তাদের বুকে 14টা গুলি করেছি। আর তারপর সব শেষে আমি আমার সেই ছেলেটাকে বললাম, অ্যালেক্স, ওদের লাশগুলোকে টুকরো টুকরো করো এবং আমার পোষা কুকুরদেরকে খাইয়ে দাও। ওরা অনেকদিন হলো কাঁচা মাংস খায় না, আজ অনেক মজা করে খাবে, কি বলো? হ্যাঁ ভাই, তারা আজ মনের আনন্দে সেগুলো খাবে। তাহলে আমি মার্টিনকে বলে দিচ্ছি। আর এখানের সব কিছু পরিষ্কার করে ফেলতে বলো। আজ রাত 12টায় দাদুর বার্থডে পার্টির আয়োজন হবে, তাই সবাইকে নিয়ে চলে আসবে। ওকে ভাই, আপনি একদমই চিন্তা করবেন না। আর এখন ওদের সকল প্রপার্টি তো এখন আপনারাই পেয়ে গেছেন, কিন্তু আমি একটা কথাই বুঝতে পারছি না যে ওরা আজ পর্যন্ত বিয়েও করেনি, শুধুমাত্র মেয়েদের নিয়ে ফুর্তি করতো কেন? আরে এদের জন্মগত শিক্ষার অভাব ছিল, তাই হয়তো। আচ্ছা যাই হোক, আমাদের আবার আগামী মাসে বাংলাদেশে যেতে হবে, ভার্সিটিতে ভর্তি হতে হবে, জানো তো অনেক কাজ, তাই এখন সময় অনেক কম। তাছাড়া আজ দাদুর বার্থডে সেলিব্রেট, আবার কাল অফিসের সব কিছুর দায়িত্ব দাদুর হাতে বুঝিয়ে দিয়ে আবার নতুন করে কাজ শুরু করা, তারপরের মাসে বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি, এরপরে ভার্সিটিতে লাস্ট ডিগ্রিটা নেয়ার জন্য ভর্তি। তাই সব কিছু মিলিয়ে মনে হয় জগা খিচুড়ি পাকিয়ে ফেলবো। ভাই দেখবেন, সব কিছু আপনি বাহাতে সামলিয়ে নেবেন বলে আমার বিশ্বাস। আর কাল পরশু তো আমরা আপনার সাথে আছি, জানেন তো ভাই। আপনি যেখানে যান সেখানে সব 10 ঘন্টার কাজ 2 ঘন্টা হয়ে যায়, কারণ এই লন্ডনের পাওয়ারফুল গ্যাং লিডার আপনি। তাছাড়া বাংলাদেশের আপনার পরিচয় পেলে তো আর কোনো কথাই নেই। আপনার গ্যাং বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল, তাই বাংলাদেশের মানুষগুলো আপনার নাম শুনলেই কাপড় ভিজিয়ে ফেলে। আর সেখানে তাদের সামনে গেলে তো তাদের সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর কাজের কথা বলছেন, আর সেগুলো একদিনে সম্পন্ন করে দিবে। অনেক বেশি বলে ফেলছো। আচ্ছা যাই হোক, রাতে সকলকে নিয়ে চলে আসবে, আর আমি এখন যাই। আবার অফিসের সব কাজগুলো ম্যানেজারকে বুঝিয়ে দিতে হবে। ওকে ভাই, সাবধানে যাবেন। এই বলে আমি সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসলাম অফিসে। আর তারপর সকল স্টাফদের ইনভাইট করে দিলাম যে আজ দাদুর বার্থডে পার্টিতে আসার জন্য। আর ম্যানেজারকে সব কিছু বুঝিয়ে দিলাম এবং বললাম যে আমরা ঠিক 1.5 থেকে 2 বছর এদেশে থাকবো না, তবে ইমার্জেন্সি কোনো মিটিং থাকলে সেটা যেন দ্রুত জানায়, আমি চলে আসব। তারপরে দুপুরবেলায় অফিস ছুটি দিয়ে বাসায় চলে আসলাম, কারণ আজ অনেক কাজ বাকি আছে। তাই বাসায় এসে ফ্রেশ হয়ে দাদুর সাথে লাঞ্চ করে নিলাম। অতঃপর ডেকোরেটরদের বাড়ি সাজানোর কাজ শুরু করতে বলে আমি রুমে এসে ঘুমিয়ে গেলাম। আর সন্ধ্যায় আমার ঘুম ভাঙার পর যখন আমি নিচে গেলাম, তখন জাস্ট আমি হা হয়ে আছি। এটা যে আমাদের বাড়ি সেটা চেনাই যাচ্ছে না, কারণ আজ বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তারপর দেখতে দেখতে রাতের দিকে সকলে আসতে লাগলো, আমার ফ্রেন্ডস, দাদুর কলিগ, বিজনেস পার্টনার, অফিসের সকল কর্মচারী সহ আরও অনেকেই। এবং রাত 11:50 দাদুর গিফটের সব কিছু নিজের কাছে রেখে কেকটা সাজিয়ে দাদুকে ডেকে বললাম, দাদু চলো, কেক কাটার সময় হয়ে গিয়েছে। এই তো দাদু ভাই, চল, আবার হয়ে গেছে। 1 মিনিট দাদু, কিসে যেন একটা কমতি দেখা যাচ্ছে। হ্যাঁ মনে পড়েছে, তোমার রোলেক্স ঘড়িটা কই? সেটার কমতি দেখা যাচ্ছে, সেটা দাও। আচ্ছা ঠিক আছে, এখন চলো। এখন চলো। এই বলে দাদুকে সাথে নিয়ে নিচে চলে আসলাম। তারপর আস্তে আস্তে 11:49 বেজে গেল। আর ঠিক 12টায় সবাই একসাথে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মিস্টার আলতাফ আহমেদ। তারপর কেক কেটে আজ সবার আগে দাদু আমাকেই খাইয়ে দিল এবং আমিও দাদুকে খাইয়ে দিলাম। আর তারপর আমি সকলকে উদ্দেশ্য করে বললাম, এই পার্টিতে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসুন আমরা সবাই এই পার্টি উপভোগ করি। তারপর রাতে পার্টিতে বন্ধুদের সাথে আর মেহমানদের সাথে অনেক মজা করলাম। আর এখন রাতের প্রায় শেষের দিকে, তাই মেহমানরা চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে দাদুর রুমে আসলাম এবং সাথে আরমান শিকদার ও লতিফ শেখের কাছ থেকে নেওয়া দাদুর সকল প্রপার্টির কাগজপত্রগুলো নিয়ে এসেছি। অতঃপর গিয়ে দেখি দাদু ফ্রেশ হয়ে বের হলেন। তাই আমি দাদুর কাছে গিয়ে আবার বললাম, দাদু তোমাকে আবারও হ্যাপি বার্থডে বলেই জড়িয়ে ধরলাম। কি ব্যাপার, আজ আমার দাদু ভাইটাকে এত খুশি খুশি লাগছে কেন? দাদু জানো, আজকে আমি আমার কথা রাখতে পেরেছি, তোমাকে দেওয়া কথাটা রাখতে পেরেছি। তাই আজকের দিনটা আমার কাছে সবচেয়ে সেরা একটি দিন।
কেন রে? এই দাদুকে বলবি না? আর তাছাড়া আমার তুই কি কথা দেখেছিস? দাদু, তোমার মনে আছে আমায় দেওয়া কথাটা, জুমাইরা গ্রুপস অফ কোম্পানিকে আবার ফিরিয়ে আনা? কিন্তু সেটা আবার কিভাবে আমাদের হলো? এই নাও দাদু, এখন থেকেই এই সব কিছুই আমাদের। তারপর দাদু আমার দেওয়া সব কাগজ ভালো করে দেখে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, দাদু ভাই, আজ আমি সবচাইতে খুশি। আজ আবার নিজের হাতে তিলে তিলে গড়া এই কোম্পানি আবার ফিরে পেলাম। তাই বলে দাদু আজও তুমি কান্না করবে? আজকে না তোমার খুশির দিন? না রে দাদু ভাই, এটা হচ্ছে খুশি কান্না। তা এইসব তুই কেমন করে করলি? বলছি, সবই বলছি, কিন্তু আমি তোমাকে ধরে এইভাবে দাঁড়িয়ে থাকবো নাকি বসে বলবো? আচ্ছা চল বসে কথা বলি। তারপর ওনার রুমে গিয়ে সোফায় বসে দাদুকে সব কিছুই খুলে বললাম, কেমনে কি করেছি, কিভাবে করেছি, সব কিছুই বলেছি। আর তারপর আমি দাদুর দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখে আবারও পানি। তাই দেখে আমি আবার বললাম, দাদু, তোমাকে কিন্তু কান্না করতে মানা করেছি, তাহলে আবার কান্না করছো কেন? না রে দাদু ভাই, আজ 8টি বছর হলো আমার পরিবার হারা হয়েছি, তাই তাদের জন্য আজ খুব মন খারাপ হচ্ছে। এবং তোর আসার 1 বছর আগে নিজেকে খুব একা মনে হলো, খুব ভেঙে পড়েছিলাম আমি। কিন্তু আজ তুই আবার পর থেকেও নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কারণ আমার একমাত্র নিঃশ্বাসে শুধু তুই। এখন তোকে আবার সব থেকে আপন মনে হয় তুই আমারই বংশের নাতি। একজন ছেলে যেভাবে তার ব্যবসা কাজকে নিজের হাতে সামলিয়ে নেয়, ঠিক তেমনই তুই এই সংসারে ব্যবসা এবং সকল প্রপার্টি একসাথে সামলাচ্ছিস। তাই আজ তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে যে তুই আজ আমার দেওয়া কথা রাখতে পেরেছিস। আজ আমি সত্যি অনেক খুশি। হ্যাঁ দাদু, আমিও খুশি, কিন্তু এখন তুমি ঘুমিয়ে যাও, রাত অনেক হয়েছে। কাল আবার অনেক কাজ আছে, তাই আমি বাংলাদেশে যাওয়ার তারিখটা আরও 3 মাস পিছিয়ে নিয়েছি, কারণ এই কয়েক মাসে সব কিছু আবার নতুন করে ছাড়াই করতে হবে, সব কিছু নতুন করতে হবে। ভালো করেছিস, তবে তোর পড়ার সময়টা একটু বেশি পিছিয়ে যাচ্ছে। তাতে সমস্যা নেই দাদু, আমি সব সামলাতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। ওকে, গুড নাইট। তারপর আমি এই বলে দাদুর রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসলাম। আসলে আমাদের বাংলাদেশে যাওয়ার কথা ছিল আগামী পরশু, কিন্তু এখন প্রাক্তন কোম্পানি ফিরে পাওয়ার কারণে অনেক কাজ বেড়ে গিয়েছে, আর কাজগুলো সব কিছু আমাকেই করতে হবে, কারণ দাদুর কোম্পানি থেকে শুরু করে প্রতিটি প্রোপার্টি আমি সামলাই। তাই আমি নিজেই ভেবে নিয়েছি যে আমরা আগামী 3 মাস পর বাংলাদেশ যাব, যার কারণ হলো এই 3 মাসে আমি এই সব অফিসের কাজ, বাকি অন্য কাজ যেমন দাদুর প্রতিটি 7 স্টার আর 5 স্টার হোটেল, পোশাক ফ্যাক্টরি, লেদার ফ্যাক্টরি, কার ডিজাইনিং ফ্যাক্টরি, সব আমাকেই দেখতে হয়। আবার এখন এর সাথে যোগ হয়েছে বর্তমান প্রোপার্টি আরও 4 গুণ। তাই আমি চাচ্ছি এই 3 মাসে সব কিছু প্রত্যেকটার ম্যানেজারদের বুঝিয়ে দিয়ে 2-1 বছরের জন্য দেশে আসব। আর তাছাড়া এই 7 বছরে প্রতিটা দিনই আন্টির সাথে আমার কথা হতো। এই 7 বছরে তিথির কথাগুলো আমাকে অনেক ভাবিয়েছে, কেন সে আমাকে আর ওর পরিবারকে বাঁচানোর জন্য আমাকে ধর্ষক বানিয়েছিল। আবার এটাও ভাবায় যে ও তো ভালোর জন্যই করেছে, যদি সে এসব না করতো তাহলে রাকিব আমার কোনো না কোনোভাবেই ক্ষতি করার চেষ্টা করত, আর হয়তো আমাকে মেরেই ফেলতো। তাই আমি মনে করি সেই ভালোই করেছে। আর তাছাড়া আন্টি আমাকে এটাও বলতো যে তিথি নাকি আমার সুস্থতার জন্য প্রতি সপ্তাহে 3 দিন রোজা রাখতো। তো এবার আপনারাই বলুন, এই মেয়েটিকে যদি আমি মেনে না নেই তাহলে মন আল্লাহ তাআলাই আমার উপর লানত দেবে, যেটা আমি কখনোই চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওকে মেরে নিব। আর দাদুকেও বলেছি সেই কথাটি, উনিও রাজি হয়েছে। তাছাড়া আন্টি আমাকে সবসময় বলেছে আমার ফ্যামিলি নাকি আমার বন্ধু রায়হানের কাছ থেকে আমার সম্পর্কে সব কিছু জেনে গিয়েছে, শুধুমাত্র আমি কার কাছে আছি সেটা জানে না। কারণ এই 7 বছরে আমার প্রত্যেকটা বন্ধুর সাথেই কথা হতো। আর তারপর এখন আমাদের কোম্পানি বিশ্বের প্রথম স্থান দখল করেছে। তাই গত সপ্তাহে আমাকে একটা সাক্ষাৎকারেও ডাকা হয়েছিল, কিন্তু আমি যাইনি, দাদুকে সেখানে পাঠিয়েছি। তারপর আমিও নিজের রুমে এসে শুয়ে পড়লাম। এভাবেই দেখতে দেখতে আরও 3 মাস কেটে গেল। আর তাছাড়া এখন সব কিছুই একদম মন মতো গুছিয়ে নিয়েছি, একদম প্রতিটি অফিস। এদিকে আগামী 3 দিন পর দেশে যাব, ভাবতে আনন্দ লাগছে।
তাই আমাদের 3 পরিবারের জন্য, মানে আমাদের পরিবারের সকলের জন্য, তিথিদের পরিবারের সকলের জন্য আর আন্টিদের পরিবারের সকলের জন্য অনেক কিছু কিনেছি। তারপর এভাবে সব কিছু গোছাতে গোছাতে 3 দিন কেটে গেল। আর তাছাড়া আজ অনেক দিন পর বাংলাদেশে যাচ্ছি, তাই সব কিছু অনেক আগে থেকেই গুছিয়ে নিয়েছি। তাই আমাকে এত খুশি হতে দেখে দাদু বলল, আজ আমার দাদু ভাইয়ের মনটা এত খুশি কেন? কে? ও দাদু, তুমি? হ্যাঁ, আজ আমি অনেক খুশি, কারণ আজ নিজের দেশে যাব, তাও আবার 7-7টা বছর পর। তাই আমারও খুশি লাগছে, কারণ সেখানে গিয়ে আমি আবার একটা সুন্দর পরিবার পাবো। চলো দাদু, গাড়ি দাঁড়িয়ে আছে, না হলে আমাদের দেরি হয়ে যাবে। ও, আমার দাদু ভাইয়ের তো আর সইছে না দেখছি আমার নাত বউকে আর পরিবারকে দেখার জন্য। ধ্যাত দাদু, তুমিও না, চলো। তারপর দাদু আর আমি এইসব কথা বলতে বলতে গাড়িতে উঠে বসলাম এবং কিছুক্ষণ পর আমরা চলে এলাম এয়ারপোর্টে। তারপর আমাদের নিজেদের নিজস্ব জেটে উঠে পড়লাম। কমপ্লিট ফ্ল্যাশব্যাক। আর আজ 7 বছর পর আমি আর দাদু আমাদের নিজস্ব জেটে বাংলাদেশে যাচ্ছি। এতক্ষণ ধরে আমি অতীতের কথাগুলো ভাবছিলাম, কিন্তু হঠাৎ দাদুর ধাক্কাতে আমার ধ্যান ভেঙে গেল। তাই আমি দাদুর দিকে তাকাতেই দাদু আমাকে বলল, কি দাদু ভাই, অতীত নিয়ে ভাবছিস? না দাদু, এমনিই চিন্তা করছিলাম। কি করব? কেমনে করব সেগুলো? চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ তো আছে, তিনি পথ দেখাবেন। যে ছেলেটি এতটা পরিশ্রম করে বিশেষ বিজনেসম্যান হতে পারে, তাও আবার ইয়াং বয়সে, সেই কি নিয়ে এত চিন্তা করে? তা না দাদু, আসলে আমি চিন্তা করছিলাম এতদিন পর কেমনে বাসায় যাব, তারা আমাকে দেখলে কেমন রিয়েক্ট করবে, সেটার চিন্তায় আছি। ও, এই ব্যাপার। এত চিন্তা করতে হবে না তোকে, তারা তোকে দেখলে খুব খুশি হবে। তার চেয়ে বড় কথা হলো, তিথি তোকে দেখলেই তো আগে থেকে আরো ক্রাশ খাবে। দাদু, তুমিও না। দাদুর কথায় লজ্জা পেয়ে বললাম, আপনারাই বলুন, এমন কথা কেউ বললে নিশ্চিত আপনিও লজ্জা পাবেন। আরে, আমার লাজুক প্রতি নাতি লজ্জা পেয়েছে। দাদু, আমি লজ্জাবতী না, লজ্জাবান। আরে ওইটাই। আচ্ছা, যাই হোক, তোর আন্টির সাথে কথা হয়েছে না? বলিস নি আমরা আসছি? সেই তো তোর ফ্যামিলিকে বলতে পারবে। না দাদু, আজ 2 দিন হলো আন্টির সাথে কথা বলেছি, আর উনি কল করলে সেটা কেটে দিচ্ছে। কেন? তাকে সারপ্রাইজ দেব, সেই জন্য। ও, তা ভালো করেছিস, কিন্তু যদি সে তোর জন্য চিন্তা করে তখন? না দাদু, করবে না। সে ভাববে হয়তো আমি এই কয়েকদিন বিজি থাকব, আর তাকে আমাদের বাংলাদেশে আসার কথা জানাইনি। তাহলে ঠিক আছে। কিন্তু আমরা এখন কোথায় যাব? তোদের বাড়িতে? আই মিন আমাদের বাড়িতে, নাকি আমাদের চট্টগ্রামে কাজের দেউরির বাংলোতে? আমাদের কাজের দেউরির বাংলোতে, আর বাড়িতে যাব পরশু। তার আগে আন্টির বাসায় যাব। ওকে। তারপর আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, কারণ আরও 6 ঘন্টার মতো আছে তাই। আর আমরা রাতে প্রায় 2টার দিকে রওনা দিয়েছি। অতঃপর দুপুর 12টায় আমাদের বিমান চট্টগ্রাম শাহ আমানত রহমতুল্লাহ আলাই বিমানবন্দরে ল্যান্ড করলো। সেখানে আমাদের গ্যাংয়ের মানুষ আর কোম্পানির মানুষ রয়েছে, তারা গাড়ি নিয়ে এসেছিল। প্রায় 18টার মতো ব্লু অ্যান্ড হোয়াইট ল্যাম্বরগিনি আর্টস SUV গাড়ি আর একটি ব্ল্যাক ল্যাম্বরগিনি হারকেন ইভো RWD এবং একটি ছোট ট্রলি নিয়ে এসেছে, কারণ ট্রলিতে সবার জন্য আনা জিনিসগুলো আর কাপড়গুলো সেখানে নিতে হবে। তারপর আমি আর দাদু ব্ল্যাক ল্যাম্বরগিনি হারকেন ইভো RWD গাড়িতেই চড়ে বসলাম। অতঃপর 20 মিনিটের মাঝেই আমরা বাংলোতে পৌঁছে গেলাম, কারণ রাস্তা আগে থেকেই খালি করা ছিল তাই। আর আমাদের গাড়ির স্পিড সেকেন্ডে 22 মাইলের মতো। তারপর বাংলোতে গিয়ে আমরা আগে ফ্রেশ হয়ে নিলাম, আর জিনিসগুলো এবং কাপড়গুলো ট্রলিতেই ছিল, কেননা পরশু আমরা বাড়িতে যাচ্ছি তাই সেখানেই রেখে দিয়েছি। তারপর আমরা ফ্রেশ হয়ে এসে দুপুরের খাবার খেয়ে নিলাম, আর রুমে গিয়ে রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। আমার 2 দিন পর বাড়িতে যাওয়ার কারণ হলো, আমার বেস্ট ফ্রেন্ড অয়ন আমাকে লন্ডনে থাকাকালীন সময় বলেছিল 7 বছর পর আবারও নাকি রাকিবরা আমার ফ্যামিলিকে চাপ দিচ্ছে। আপুকেও নাকি ভার্সিটিতে ওর বন্ধুদের নিয়ে ডিস্টার্ব করেছে, আর একবার বাজে প্রস্তাবও নাকি দিয়েছিল। সেদিন নাকি আপু ওর গালে থাপ্পড় মেরেছে, আর তার কারণেই সে আরও খেপে গিয়ে আব্বুকে চাপ দিচ্ছে আর বলছে যে আমাদের সম্পত্তি, আব্বুর কোম্পানি আর আপুকে ওদের হাতে তুলে দিতে।
তাই তার সব ইনফরমেশন মানে সে কখন কোথায় যায় আর কি করে সব জানার জন্যই আমার এক বাংলাদেশি গুপ্তচর নাইমুলের কাছে ফোন করে বললাম। তো কাল আপুর ভার্সিটিতে যাব, সেখানে সিএ ডিগ্রিটা নেওয়ার জন্য ভর্তি হব, আর ওর একটা ব্যবস্থা তো করতেই হবে। তাই আমার সেই গুপ্তচর মানে নাইমুলকে ফোন দিলাম। ফোন রিসিভ করার পর নাইমুল বলল, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খবর কেমন? হ্যাঁ ভাই, সব কিছু পাক্কা। আগামী 3 মাস আপনার ফ্যামিলিকে সময় দিতে কবির চৌধুরী আর তার ছেলে, সাথে আরমান সাদিক আছে, যে আপনার বাবার কোম্পানির ম্যানেজার ছিল। ওকে, নো প্রবলেম। কালকের মাঝেই ওদের খেল খতম। কাল সকাল 11টায় তোমরা ভার্সিটিতে গিয়ে পুরো ক্যাম্পাস ঘিরে ফেলবে, যাতে কেউ তোমাদের না দেখে। আর আমি আসার সাথে সাথেই তোমরা আমার পেছনে গাড়ি করে ঢুকবে এবং গেটে তালা লাগিয়ে দেবে, যাতে কেউ ক্যাম্পাস থেকে বাইরে বের হতে না পারে। তবে যার জরুরি প্রয়োজন আছে তাকে অবশ্যই বের হতে দিবে, শুধুমাত্র রাকিব আর ওর বন্ধুদের ছাড়া। তারপরে তাদের আমি দেখে নেব, আর বাকিটা কাল ভার্সিটিতে দেখা যাবে। আমার পরিবারকে হুমকি দেওয়ার ফলাফল কাল বুঝতে পারবে। জি ভাই, কাল আমরা সব কিছু রেডি করে রাখবো, আমাদের গার্ডদের সব বুঝিয়ে দিব, আপনি কোনো চিন্তা করবেন না। আর ভাই, আপনি কখন আসবেন? আমি কাল 11:30টায় আসবো। ওকে ভাই, ঠিক আছে। ওকে, বাই, কাল দেখা হচ্ছে। এই বলেই আমি কলটা কেটে দিয়ে মোবাইলের দিকে তাকালাম। দেখলাম আসরের সময় প্রায় হয়ে এসেছে, তাই আর শুয়ে না থেকে উঠে পড়লাম। অতপর আজান দেওয়ার পরে নামাজটা পড়ে ছাদে গেলাম এবং দেখতে লাগলাম বন্দরনগরে চট্টগ্রামকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তারপরে ছাদ থেকে নেমে দাদুর রুমে গেলাম। দেখলাম দাদু মাগরিবের নামাজ পড়ছে, তাই আমিও রুমে এসে নামাজ পড়ে নিলাম। তারপর দাদুর রুমে গিয়ে দাদুর সাথে কিছুক্ষণ গল্প করে আসলাম। এসে কিছুক্ষণ টিভিতে নিউজ দেখলাম, অতপর মোবাইলটা নিয়ে বসলাম। অফিসের কিছু কাজ বাকি আছে, সেটা কমপ্লিট করে ম্যানেজারকে ইমেল করে পাঠিয়ে দিলাম এবং রাতে ঈশার নামাজ পড়ে নিচে দাদুর সাথে ডিনার করে রুমে চলে আসলাম। এসে কিছুক্ষণ বন্ধুদের সাথে মানে অয়ন, রায়হান আর আরাফের সাথে কথা বলে শুয়ে পড়লাম। তারপর আজ শুয়ে শুয়ে তিথির কথাই ভাবছি। এই 7 বছরে প্রত্যেকটা দিনই ওর কথা ভেবেছি। আসলেই যারা সত্যিকারে ভালোবাসে তারা প্রিয় মানুষের সুখের জন্য, তাকে যে কোনো বিপদ থেকে বাঁচানোর জন্য সব কিছুই করতে পারে। তার জ্বলন্ত উদাহরণ তিথি। ওকে না দেখলে হয়তো বুঝতামই না যে ভালোবাসা কী জিনিস। তাকে এখন অনেক ভালোবাসি, ঠিক যতটা ও আমায় বাসত, না হয়তো ওর চেয়ে বেশি। যাই হোক, সে হয়তো অনেক কথা। ও, আপনাদেরকে তো তিথির পুরো পরিচয়টা এখনও দেওয়া হয়নি, চলুন তার পরিচয়টা দিয়ে দেই। তিথির পুরো নাম হচ্ছে তিথি শাহরিয়ার উষা। এবার অনার্স 3য় বর্ষে পড়ে, তাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমার আপু পড়ে। আপু আর সে সেখানে এক ব্যাচেই পড়ছে। আপু ওর থেকে এক ব্যাচ সিনিয়র। তারপর আমি ওর কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। তো সকালের আজানের আগেই প্রতিদিনকার মতো উঠে পড়েছি। তারপর নামাজ আদায় করার পর ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে রুমে চলে আসলাম। তারপর আমার গ্যাংয়ের একজন লোক, নাম অর্ক ফারহান, যার আন্ডারে বাংলাদেশ চলে, তাকে ফোন করলাম। ফোন করে তাকে 9টায় আমাদের বাসায় আসতে বললাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে দাদুর সাথে ব্রেকফাস্ট করে আসলাম। আর ঠিক 8:45-এ অর্ক আমাদের বাসায় আসলো। তাকে আমি সব কিছু বুঝিয়ে দিলাম। তারপরে তাকে তার ছেলেদের নিয়ে ভার্সিটিতে চলে যেতে বললাম, আর সেখানে গিয়ে নাইমুলের সাথে যোগাযোগ করতে বললাম। আর তারপর আমি 11টায় রেডি হওয়ার জন্য রুমে গেলাম। তখন নাইমুলের কল। সে বলল তার কাজ নাকি শেষ হয়েছে, সে গার্ডদের নিয়ে পুরো ভার্সিটি ঘিরে ফেলেছে, কিন্তু কেউই তাদের দেখেনি। তাই আমি তাকে বললাম, সব কিছু ঠিক আছে তো? জি ভাই, এভরিথিং আর অল রাইট। আমি আসছি 10 মিনিটের মধ্যেই। আর অর্ক পৌঁছেছে? জি ভাই, ওরা ভার্সিটির মধ্যে আছে। তাদের দেখে ভার্সিটির পোলাপান ভয় পাচ্ছে, কারণ দেশের টপ মাস্তানির একজন অর্ক তো, তাই। রাখি এখন, আর আমি বের হচ্ছি। ওকে। তারপর আমি নিচে নেমে আমার ব্ল্যাক ল্যাম্বরগিনি হারকেন ইভো RWD গাড়িতে করে ভার্সিটিতে চলে আসলাম। সাথে 25টার মতো ব্লু অ্যান্ড হোয়াইট ল্যাম্বরগিনি আর্টস SUV গাড়িও আছে। আমরা ভার্সিটিতে ঢোকার সাথে সাথে আরও 30-35টার মতো জিপ গাড়িও ঢুকলো ভার্সিটিতে, যেগুলোতে করে নাইমুল আর অর্কের ছেলেরা আসছে। আর এদিকে ভার্সিটিতে এত দামি গাড়ি দেখে সবাই হা করে তাকিয়ে আছে, কেননা তারা দেখতে চাচ্ছে মেইন গাড়িতে অর্থাৎ ব্ল্যাক ল্যাম্বরগিনি হারকেন ইভো RWD এর ভিতরে কে আছে। আবার অনেকে অবাক হওয়ার চেয়েও
বেশি ভয় পেতে শুরু করেছে, কারণ তারা আমাদের গ্যাংকে চিনে ফেলেছে। ইন্টারনেটে আমাদের নিয়ে অনেক আর্টিকেলও আছে, তাই হয়তো তাদের ফেস রিয়েক্টটা তাদের ভয়কেই বুঝিয়ে দিয়েছে। কারণ ভার্সিটির গেট দিয়ে ঢোকার সময় সকলেই দেখেছিল আমাদের গার্ডসের সবার গায়ে বয়েস অ্যান্ড দ্য গডফাদার গ্যাংয়ের ব্লেজার ছিল, কিন্তু কেউ কেউ আবার সেটাকে আমলে নেয়নি। কিন্তু যারা আমাদের সম্পর্কে আর্টিকেলগুলো পড়েছে তারা ঠিক আমাদের চিনে ফেলেছে, আর তাই তাদের কান ঘোষাঘুষির কারণে প্রত্যেকেই শুনতে পাই যে বয়েস অ্যান্ড দ্য গডফাদার গ্যাং, দ্য মোস্ট পাওয়ারফুল গ্যাং দ্য ওয়ার্ল্ড। তখন তাদের ভয় লাগতে শুরু করে, কিন্তু কারোই কিছু করার নেই, কারণ গেটে তালা লাগানো হয়েছে। নাহলে এতক্ষণে সকলেই প্রাণ বাঁচাতে বাড়ি ছুটত। তাই সকলে সহি সালামতে বাড়ি পৌঁছানোর জন্য আল্লাহকে ডাকছে। কিন্তু এরপরেও রাকিবরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, কারণ তারা আমাদের খেয়ালই করেনি। তারা আমার আপু অতিথিকে ডিস্টার্ব করছে, তাদের গায়ের কাপড় আর ওড়না ধরে টানাটানি করছে, তাদের গায়ে হাত দিচ্ছে, আর তিথি ও আপু কান্না করছে। তাই আমার তাদের কান্না দেখে মাথা পুরাই গরম হয়ে গেল। এত বড় সাহস, আমার আপু ও ভালোবাসার মানুষের গায়ে হাত দিচ্ছে। তারপর আমি তাদের কান্না দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। গাড়ি থেকে নেমে 15 জন গার্ডকে অর্ডার দিলাম রাকিবের বাচ্চাকে আর ওর সাঙ্গপাঙ্গদের এখনই ভার্সিটির মাঠে ধরে নিয়ে আসতে। আর এদিকে আমাকে নামতে দেখে ভার্সিটির সকলে অবাক হয়ে গেল আর ভয় পেয়ে গেল, কারণ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল গ্যাং লিডার হয়তো এই ছেলেটি, সে এখন তাদের সামনেই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তারপর আমার গার্ডসরা রাকিবকে আর ওর সাঙ্গপাঙ্গদের টেনে হিস্ট্রি আমার সামনে নিয়ে আসলো। কিন্তু তারা যখন রাকিবদের সামনে যায়, রাকিবরা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কারণ তাদের সামনে অনেকগুলো পোলাপান দাঁড়িয়ে আছে। কিন্তু যখন দেখলো তাদের গায়ে বয়েস অ্যান্ড দ্য গডফাদার গ্যাংয়ের ব্লেজার, তখন তাদের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আর তারপর তাদেরকে আমার সামনে আনার পর দেখলাম আপু আর তিথিও তাদের পিছু পিছু চলে এসেছে, এবং তারা আমাকে দেখা মাত্রই দৌড়ে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ভাই তুই সত্যি কি তুই এসেছিস? অয়ন, এদের নিয়ে গাড়িতে বসা আর ওদেরকে বাসায় দিয়ে আয়। আসলে আজ আমি আপুর সাথে কথা বলতাম না, কিন্তু যখনই তার সেই দিনগুলোর কথা মনে পড়ল, তখন তার প্রতি জমে থাকা অভিমানটা আবার মাথা চড়া দিয়ে উঠল, এবং তখন আর কিছুই করতে ইচ্ছে করে না। যার সাথে ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি, সে তার ভাইকেই চিনতে পারল না। তারপর তারা দুজনেই মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসলো। আপু অবশ্য মন খারাপ করে ফেলেছে, কারণ তার ভাই তার সামনে এসেও কথা বলল না। এতটাই অভিমান জমা তার প্রতি তার ভাইয়ের, সে তো আর জেনে বুঝে বলেনি, পরিস্থিতি তাকে এমন বলিয়েছে। কেননা সেটা মেয়েদের জীবন মরণ ব্যাপার। একজন মেয়ে সমাজে তার সতীত্ব নিয়েই বেঁচে থাকে, কারণ সেটা তার স্বামীর সম্পদ। যদি সেটা অন্য কারো দ্বারা হরণ হয়, তখন সে বেঁচে থেকেও জিন্দা লাশে পরিণত হয়ে যায়, কারণ সেই তার স্বামীকে ঠকাচ্ছে। কিন্তু এদিকে আপু এসব ভাবছে আর কান্না করছে, এবং তার এই কান্না দেখে তিথি আপুকে জড়িয়ে ধরে বলল, আপু তুমি কাঁদছো কেন? সে না হয় আজ অভিমানের কারণে কথা বলেনি, কিন্তু কাল দেখবে সে তোমার সাথে কথা বলবেই, এটা আমার বিশ্বাস। তাই যেন হয়। কিন্তু জানো তিথি, আমি না আমার ভাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আপু তুমি একদম কান্না করবে না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হুম। তারপর তারা এভাবে কথা বলতে বলতে বাসায় চলে আসলো, এবং ওরা ওদের গাড়ি করেই এসেছে। আর তিথি গত 1 বছর ধরেই আমাদের বাড়িতে থাকে, আর আমার রুমেই থাকে, কারণ সে আমার রুমটাকে নিজের রুম বানিয়ে নিয়েছে। তারপর তারা বাসার ভিতরে ঢোকা মাত্রই আপু দৌড়ে আম্মুর রুমে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। আর তার এমন কান্না দেখে আম্মু ভড়কে গেল। তিনি হয়তো ভেবেছিলেন রাকিবরা আবারও আপুকে হয়তো অশুভতামি করেছে, তাই তিনি আপুকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরু? তুই এভাবে কান্না করছিস কেন? রাকিবরা কি তোদের আবার কিছু করেছে? কিন্তু আপু তবুও কিছু না বলে কান্না করে যাচ্ছে। তাই আম্মু এবার একটু বেশি চমকে গেলেন, কারণ রাকিবরা যা করতো সেগুলো আপু আম্মুকে বলতো। তাহলে কি সে আজ খারাপ কিছু করেছে তার মেয়ের সাথে? তাই তিনি জোর গলায় জিজ্ঞেস করলেন, তোর কি হয়েছে আরু মা? তুই কি আমাকে বলবি না? মা, আজ শুভ্র আমার সাথে কথা বলে নি। তুই কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তোমার ছেলে আজ আমার সাথে কথা বলেনি। তোর মাথা ঠিক আছে তো? কি সব আবল তাবল বলছিস? এখানে শুভ্র আসবে কোথা থেকে? আমার কথা বিশ্বাস না হলে তোমার ছেলের হবু বইয়ের কাছ থেকেই জিজ্ঞেস করো। তিথিমা,
আরও এসব কি বলছে? হ্যাঁ আম্মু, আপু ঠিকই বলেছেন। আজ উনি আমাদের ভার্সিটিতে এসেছিলেন। তুই সত্যি? তবে আম্মু, আগের শুভ্রর সাথে বর্তমান শুভ্রের অনেক পার্থক্য। পার্থক্য মানে? কিসের পার্থক্য? আম্মু, আগে যে ছেলে নিজেদের গাড়িতে উঠতো না, আর সেই ছেলে বিশ্বের নামি দামি গাড়িগুলো ব্যবহার করে, তাও আবার গার্ডস নিয়ে। তোমরা এসব কি বলছো? হ্যাঁ আম্মু, তাই তোমার ছেলের অভিমানটা একটু বেশিই বেড়ে গেছে। আচ্ছা, এখন মন খারাপ করতে হবে না। দেখবি ও আমাদের সাথে ঠিকই কথা বলবে। হয়তো অভিমানটা বেশ জমে গেছে তাই। তবে সে সুস্থ আছে, এতেই আমি খুশি। কি হলো আম্মু, আপনি কান্না করছেন কেন? না রে মা, এটা আমার খুশির কান্না। তবে সে যেন খুব ভালো থাকে, এই দোয়াই করি সারাক্ষণ। আর আম্মু, আর সে কে জানো? কে আবার? সে আমার ছেলে। আর তাতে তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? না আম্মু, সে একজন মাফিয়া বয়েজ, দ্য গডফাদার, গ্যাংয়ের লিডার। কিন্তু তুই কেমনে জানলি? আরে বাংলাদেশের টপ মাফিয়া অর্ক ফারহানকে তো সবাই চেনে, আর সেই ওকে ভাই ভাই বলে ডাকছে। তাছাড়া ওর মুখের সেই গ্যাং লিডারের মাস্ক, যেটা আমি একটা আর্টিকেলে দেখেছি। কি বলিস? হ্যাঁ আম্মু, তবে ওর গ্যাং সবসময় মানুষের ভালোর জন্যই কাজ করে। সমাজের আবর্জনাগুলো পরিষ্কার করে দেওয়াই ওদের কাজ। তাহলে তো ভালোই, মেয়েরা এখন নিরাপদে চলাফেরা করতে পারবে। আজ শুভ্রের জন্য আমার গর্ব হচ্ছে। আচ্ছা, আমরা যাই, ফ্রেশ হয়ে আসি। তারপর ওরা এই বলে দুজনে যে যার রুমে চলে গেল। আর এদিকে আমি দেশে এসেছি বলে আম্মু খুশি হয়ে রুমে গিয়ে আব্বুকে ফোন করে খুশি সংবাদটা দিল। তারপর এইদিকে আমিও কিছুক্ষণের মধ্যে পুরাতন ফার্ম হাউসে চলে আসলাম, যেখানে রাকিব আর ওর সাঙ্গপাঙ্গদের বেঁধে রাখা হয়েছে। তো সেখানে গিয়ে দেখলাম তাদেরকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, এবং তারা আমাকে আসতে দেখে তাদের একজন বলতে শুরু করলো, আমাদের ছেড়ে দিন প্লিজ, আমরা কি করছি? কেন আমাদের ধরে এনেছেন? কেন জানিস না? আমার আপুকে আর হবু বউকে হয়রানি করে বলছিস কেন ধরে এনেছি? ভাই বিশ্বাস করেন, আপনাকে আমরা চিনি না। তবে এটা সত্যি যে আমরা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এইসব করেছি। এতে আমাদের কোনো লাভ হতো না, শুধু ওই রাকিবের জন্যই আমাদের এসব করতে হয়েছে। ইচ্ছের বিরুদ্ধে? ছেলেটির কথা শুনে আমিও অবাক হয়ে বললাম, কারণ এখানে তাদের ইচ্ছের বিরুদ্ধে হলে নিশ্চয়ই কোনো খাবলা আছে। তাই আমি বললাম, তোদের ইচ্ছের বিরুদ্ধে মানে কি বলতে চাস? ভাই, এই রাকিব কয়েক বছর আগে আরাব ভাইকে মেরে তাদের সব কিছু হাতিয়ে নিতে চেয়েছিল, কিন্তু এদেশের মধ্যের জন্য পারেনি। কিন্তু ভাই আপনি কে? আরে আমি আরহার ভাই শুভ্র, যাকে মেরে আমাদের সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল এই রাকিব আর ওর বাবা কবির চৌধুরী। আর হ্যাঁ, আমার আরেকটা পরিচয় আছে, সেটা হলো, আর এদের দেখছো, এরা হলো বয়েজ অ্যান্ড দ্য গডফাদার গ্যাংয়ের মেম্বার। আমি হলাম সেই গ্যাংয়ের লিডার, যাকে সবাই সিএস নামেই চেনে।